Assalamu alaikum, my dear students. Can you hear my voice? কথা শুনতে পাচ্ছ? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসিএস এর ফাইনাল রিভিশন ব্যাচের নগ্ন বিজা পৃথিবী উদ্ভিদের সেকেন্ড চ্যাপ্টারে, সেকেন্ড ক্লাসে অ্যাকচুয়ালি। সো আমরা লাস্ট ক্লাসে শেষ করে দিতে চাইছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এস্টিভেশন বা হ্যাঁ রাখছেন পুষ্পপত্র বিন্যাস নিয়ে। আজকে আমরা আলোচনা করবো এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস নিয়ে। সো লেটস বিগিন। এস্টিভেশন, এটার সঙ্গে মাঝে মাঝে আসে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, তো তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে মুকুল অবস্থায়, অ্যাকর্ডিং টু দ্য বইয়ের সংজ্ঞা, মুকুল অবস্থায়, একটা মিনিট, সপ্তম অধ্যায়, মুকুল অবস্থায় একটা ফুলের পাপড়ি বা কড়ি এবং তার নিচের বৃতিগুলো কিভাবে সজ্জিত আছে এটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। তাহলে এটা মুকুল অবস্থা নিয়ে কথাবার্তা বলতেছে। ওকে, তো এটার উপর বিন্যাস করে এস্টিভেশন বা প্লাসেন্টেশন বহুত রকমের হইতে পারে। এস্টিভেশন বা প্লাসেন্টেশন বিভিন্ন আকৃতির হইতে পারে, অর্থাৎ মুকুল অবস্থায় তার পাপড়িগুলা বা তার ফুলের যে অবস্থাটা কেমন আছে। ওকে, যেমন আমরা যদি কাঠগোলাপের ফুলের কথা চিন্তা করি, অফকোর্স ফুলের দল দিয়ে আসলে এটা হিসাব করা যায় না, বাট তারপরেও করা যায়। যেমন ধরো দিস ইজ এ কাঠগোলাপ ফ্লাওয়ার, এটা একটা কাঠগোলাপ ফুল। তো কাঠগোলাপ ফুলের পাপড়িগুলা কিভাবে আছে, যদি এই ফুলের আমি আসলে সেভাবে করে কোনো বৃতি পাচ্ছি না, দেখো শুধু কোনো বৃতি পাচ্ছি না, দল পাচ্ছি, পাপড়ি পাচ্ছি। দেখো পাপড়িগুলা একটা ভেতরে একটা বাইরে, একটা ভেতরে একটা বাইরে। তো এটাকে বলে টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে এক পাশ বাইরে, এক পাশ ভিতরে, এক পাশ বাইরে, এক পাশ ভিতরে। তো এটাকে বলে টুইস্টেড বা পাকানো, এটাকে বলে টুইস্টেড বা পাকানো। তো এইরকম এদের অবস্থানগুলো জানার জন্য আমরা যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে এস্টিমেশন বা প্লাসেন্টেশন। তো এটা কিরকম হয় আমাদের জাস্ট জানতে হবে যে পরীক্ষায় এমসিকিউ এর জন্য। তাহলে এখানে একটা আছে মুক্ত, আমরা বইয়ের ছবিতে চলে যাই যেটা বেস্ট হয় আমাদের জন্য, কারণ এগুলো বইয়ের এমসিকিউর জন্য রাখবে। এবং একটা কথা বলে রাখি, এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস সেটা এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। আজকের ক্লাস কিন্তু ছোট হবে, এটা আজকের ক্লাসে এটা এটা ছোট হবে, কারণ আগের দিনে আমি শেষ করে দিতে চাইছিলাম, লাস্টে তোমরা বললা না থাক আর একটা ক্লাস করবো, এই জন্য ছোট হবে, কিন্তু খুব খুব ছোট হবে। ওকে, তাহলে দেখো সংজ্ঞাটা, মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো অথবা পাপড়িগুলো, পাপড়ি দিয়েও করতে পারবা, বৃত্তি দিয়েও করতে পারবা, পরস্পরের সাথে কিভাবে কোন কোণে বিন্যস্ত আছে তাকে এস্টিভেশন বা প্লাসেন্টেশন বলা হয়। তো এখানে প্রথমে আছে মুক্ত বা ওপেন, এখানে প্রথমে আছে মুক্ত বা ওপেন। তাহলে এই ক্ষেত্রে কেমন হয় দেখো, এই ক্ষেত্রে পাপড়িগুলো এরকম হয়, একটার সাথে এটা লাগানো থাকবে না, একটার সাথে এটা কি থাকবে না, লাগানো থাকবে না। তোমরা কিন্তু দেখো কোনটাকে কি বলে, কোনটাকে কিভাবে চিহ্নিত করে। এটা মুক্ত বা ওপেন, একটার সাথে এটা লাগানো না। এটা প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা ভালভেট, ভালভেট বা প্রান্তস্পর্শী বালবা এবং বাবলা এবং আকন্তরের এক্সাম্পল। এখানে দেখো প্রত্যেকটা ফুলের বৃতিগুলা সাইডে এসে একসাথে লেগে আছে, সাইডে এসে একসাথে কি হয়ে আছে, লেগে আছে। এটাকে প্রান্তস্পর্শী বা ভালভেট বলা হয়, প্রান্তস্পর্শী বা ভালভেট। টুইস্টেড বা পাকানো, জবা ফুলের ক্ষেত্রে, জবা ফুলের ক্ষেত্রে এরকম টুইস্টেড বা পাকানো দেখা যায়, জবা ফুলের ক্ষেত্রে এরকম টুইস্টেড বা পাকানো এরকম দেখা যায়। ওকে, এবং জবা ফুলের কোথায় দেখা যায়, জবা ফুলের পাপড়িতে দেখা যায়। এটা এটা কোথায় দেখা যায়, এটা হচ্ছে জবা ফুলের পাপড়িতে, জবা ফুলের পাপড়িতে। ইমব্রিকেট, ইমব্রিকেট মানে হচ্ছে মিনিমাম একটা পুরোপুরি ভিতরে এবং মিনিমাম একটা পুরোপুরি বাইরে থাকবে। দেখো এখানে এটা পুরোপুরি ভিতর দিকে, এটা পুরোপুরি বাইরের দিকে, এটাকে বলে ইমব্রিকেট, এটাকে বলে ইমব্রিকেট। মিনিমাম একটা পুরোপুরি ভিতরে এবং একটা পুরোপুরি বাইরে থাকবে, এটাকে বলবে ইমব্রিকেট। তারপরে কুইন কানসিয়াল, কুইন কানসিয়ালে মিনিমাম দুইটা ভিতরে দুইটা বাইরে থাকবে, দুইটা ভিতরে দুইটা বাইরে থাকবে, তাহলে কুইন কানসিয়াল। ইমব্রিকেটে একটা, কুইন কানসিয়ালে দুইটা। আর ভ্যাক্সিলারি, আর এটা আছে ভ্যাক্সিলারি, আমার খুব ঠান্ডা লাগছে, ভ্যাক্সিলারি,
ভ্যাক্সিলারিতে একটা বড় বৃতি বা দল, বড় একটা পাপড়ি একদম বাইরে থাকবে, আর তারপরে আস্তে আস্তে ছোটোগুলো সাজানো থাকবে। তোমার শিমের ফুল দেখছো? শিমের ফুল, শিমের ফুলের ক্ষেত্রে এটা পারফেক্ট এক্সাম্পল। তোমাদের আমি দেখাই শিমের ফুল, সার্চ করে দেখাই অ্যাকচুয়ালি। ওলা এটা কি আসলো? ফ্লাওয়ার অফ বিন, বিন দিলেও হবে। এই যে, দেখলে বুঝতে পারবা। বাইরের একটা পাপড়ি একদম বাইরে পুরোপুরি বড়, আর বাকিগুলো ভিতরেগুলো আস্তে আস্তে ছোট। একটা পারফেক্ট ছবি দেখা দরকার। যেমন ধরো এই যে এটা, এই ছবিটা খেয়াল করে দেখো, একটা ফুলের বিতি যেটা পাপড়ি পুরোপুরি বাইরে, তারপর ওগুলো ছোট ছোট। এই খেয়াল করে দেখো, এই দেখো একটা বড়টা পুরোপুরি বাইরে, বাকিগুলো ছোটগুলো ভিতরে। ঠিক আছে? তো এগুলাকে বলে ইমব্রিকেট, এগুলোকে বলে ইমব্রিকেট। এই দেখো পারফেক্ট এক্সাম্পল, বড়টা একদম বাইরে, তার ভিতর দিকে আসছে ছোটগুলো, যে বড়টা বাইরে তার পাশে ছোটগুলো, তার সামনে ছোটগুলো, যে বড়টা বাইরে তার সামনে ছোটগুলো। তো এরকম টাইপের যদি হয় তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা বলি ইমব্রিকেট। তখন এটাকে আমরা কি, সরি ভ্যাক্সিলারি, সরি ভ্যাক্সিলারি। তো এটাকে বললে ভ্যাক্সিলারি, তখন এটাকে বলা হয় কি ভ্যাক্সিলারি, আমি ভুল বলছিলাম ইমব্রিকেট। ওকে, ভ্যাক্সিলারি। এখন এখান থেকে কি জানতে হবে? এমসিকিউ এর জন্য এক্সাম্পল জানতে হবে। দেখো ভালো করে মার্ক করো, ওপেন বা মুক্ত হবে কারা? গন্ধরাজের বৃতি রেস্টিভিশন, গন্ধরাজের বৃতি রেস্টিভিশন। আর জবার উপবৃতি, জবার উপবৃতি অত বেশি আসে না। গন্ধরাজের বৃতি রেস্টিভিশন, বৃতি মানে কি? ফুলের নিচে যে সবুজ অংশটাকে বৃতি বলে। মনে রাখতে হবে গন্ধরাজের বৃতি, নট পাপড়ি। এটা হবে কি? ওপেন বা মুক্ত। এখন একটা জিনিস খেয়াল করো, মনে রাখার টেকনিক দেখি। এগুলো তো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ, সংজ্ঞা এগুলো আসবে না, এগুলো এমসিকিউতে আসবে। এর কোনটি মুক্ত এস্টিভিশন, সংজ্ঞায় আসবে এগুলা। তো দেখো কেমনে মনে রাখবো? ধরো তোমার আম্মু কাচ্চি বিরিয়ানি রান্না করছে, কাচ্চি বিরিয়ানি রান্না করে কাচ্চি বিরিয়ানির প্যাকেটটা যদি, মানে কাচ্চি বিরিয়ানির যে ঢাকনাটা যদি খুলে রেখে চলে যায়, যে খুলে রেখে চলে যায়, তাহলে কি একটা ঘ্রাণ সারা রুমের মধ্যে ছড়ায় যাবে। তাহলে কোনো কিছু যদি মুক্ত খুলে রেখে দেওয়া হয়, তাহলে সেই খাবারের ঘ্রাণ বা সেই বস্তুর ঘ্রাণ চারিদিকে ছড়ায় যায়। ঘ্রাণ বা গন্ধ থেকে মনে রাখবো গন্ধ আছে। তাহলে ঘ্রাণ বা গন্ধ তখনই আসবে যখন সে মুক্ত থাকবে। তাহলে মুক্ত, মুক্ত এক্সটিবিশন বা ওপেন এক্সটিবিশনের এক্সাম্পল হচ্ছে গন্ধরাজের বৃতি, গন্ধরাজের বৃতি, গন্ধরাজের বৃতি। মনে রাখার টেকনিক কি? গন্ধরাজ, গন্ধরাজ ফুল, অনেক সুন্দর ঘ্রাণ। আর ছোটবেলায় আমরা একটা জ্যাসমিন নামের একটা মানে নারিকেল তেলের নাম জানতাম, যে নারিকেল তেলের অনেক ঘ্রাণ ছিল, জ্যাসমিন। তো দেখো গার্ডেনিয়া জ্যাসমিনোরাইস, এটা কার্বোগেনিক নাম গন্ধরাজে। তো এই জ্যাসমিনোডিস এর দিকে আমরা মনে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে। এবার দেখো ভালভেট বা প্রান্তস্পর্শী যেগুলার বিটিগুলো দেখো এই যেরকম করে সাইড বরাবর লাগানো থাকবে, লাগানো থাকবে। এগুলো কোথায়? জবা ফুলের, জবা ফুলের বৃতি, মনে রাখবা জবা ফুলের বৃতি এবং আকন্দ এবং বাবলা ফুলের অ্যাস্টিভেশন। তাহলে জবা, আকন্দ আর বাবলা। তাহলে ভালভেটের এক্সাম্পল হচ্ছে জবা, আকন্দ এবং বাবলা। জবা, আকন্দ এবং বাবলা, জবা, আকন্দ এবং বাবলা। মনে রাখার টেকনিক ছিল জাব, জাব দিয়ে আমরা, জাব দিয়ে, জাব দিয়ে মনে রাখতাম, জাব আমি মনে রাখতাম আর কি। ব থেকে হচ্ছে বাবলা, ব থেকে বাবলা, আ থেকে আকন্দ, জ থেকে জবা। এদের ক্ষেত্রে দেখা যায় কি? এদের ক্ষেত্রে দেখা যায় প্রান্তস্পর্শী, ভালভেট বা প্রান্তস্পর্শী। আচ্ছা জবা আবার আসবে, দেখো এরপরটা হচ্ছে টুইস্টেড বা পাকানো। দেখো জবা ফুলের বৃতি হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। তো জবা ফুলের পাপড়িগুলা পাকানো, জবা ফুলের পাপড়িগুলা পাকানো। ঠিক আছে? এই যে জবা ফুলের পাপড়িগুলা, দলমণ্ডল বা পাপড়িগুলা পাকানো বা টুইস্টেড। জবার বৃতি জবার বৃতি প্রান্তস্পর্শী বা ভালভেট। জবা ফুলের নিচে যে সবুজ অংশটা থাকে ওটা প্রান্তস্পর্শী বা ভালভেট। তো জবা ফুলের পাপড়িগুলা হচ্ছে পাকানো বা পেঁচানো বা টুইস্টেড। ঠিক আছে? সাথে সাথে করবিও আছে। ওকে, এটা আবার এমনি মনে রাখতে পারবো। তারপর দেখো ইমব্রিকেট, ইমব্রিকেট বলতে কি বলছে? একটি বৃত্তাংশ দুই প্রান্ত আবৃত থাকে, আরেকটা দুই প্রান্ত অনাবৃত থাকে, মানে একটা পুরোপুরি ঢাকা, একটা পুরোপুরি খোলা। এক্সাম্পল হচ্ছে কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কৃষ্ণচূড়া,
কালকাসুন্দা, এর মধ্যে কালকাসুন্দার বৈজ্ঞানিক নামটা লাগে চেসিয়া সোফেরা, এটা বৈজ্ঞানিক নামটা লাগে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ইমির কাক, মনে রাখার টেকনিক হচ্ছে ইমির কাক, ইমির কাক, ইমব্রিকেট, কালকাসুন্দা, কৃষ্ণচূড়া, ইমির কাক, ইমব্রিকেট, কালকাসুন্দা, কৃষ্ণচূড়া। ওকে, তারপর দেখো কুইন কানসিয়াল, কুইন কানসিয়াল দুইটা বৃত্তাংশ ভেতরে এবং দুটি পুরোপুরি বাইরে থাকবে। এক্সাম্পল হচ্ছে পেয়ারা, সরিষা, পেয়ারা এবং সরিষা, এটা বৈজ্ঞানিক নাম অত বেশি লাগবে না। ওকে, এখন এই দুটো মনে রাখার টেকনিক হচ্ছে কুইক পেস্ট, কুইক পেস্ট, কুইক, কুইক পেস্ট, কুইক পেস্ট, কপি পেস্ট করি না এরকম আর কি। কুইক থেকে কুইন কানসিয়াল, পে থেকে পেয়ারা, দমতা শয়রা থেকে সরিষা, কুইক পেস্ট, কুইক তুমি পেস্ট করো, ঠিক আছে, কুইক পেস্ট করো। তারপর দেখো ভ্যাক্সিলারি, সব থেকে বড়টা বাইরে থাকবে, সবচেয়ে বড় পাপ্পিটা বাইরে থাকবে এবং তারপরগুলো বাকিগুলোকে ঢেকে রাখবে। এক্সাম্পল হচ্ছে মটরশুঁটি আর শিম, পিসাম স্যাটিভাম বৈজ্ঞানিক নাম জানতে হবে, আর শিম বৈজ্ঞানিক নাম না জানলেও চলে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে মশার ভ্যাকসিন, মশার ভ্যাকসিন, মশার ভ্যাকসিন, ভ্যাকসিন থেকে ভ্যাক্সিলারি, মশা থেকে মটরশুঁটি আর শিম, মটরশুঁটি আর শিম, মশার ভ্যাকসিন, শেষ। মনে থাকবে? মনে কি থাকবে? থাকা উচিত, এগুলো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ যেভাবে বলে দিছি এভাবে এমসিকিউর জন্য মনে রাখবা, এমসিকিউর জন্য মনে রাখলেই চলবে, এগুলো থেকে সৃজনশীল আসে না, ঠিক আছে, কোনটা কার কি এগুলো থেকে সাধারণত সৃজনশীল আসে না। ডান, এগুলো যদি ডান থাকে, এগুলো যদি ডান থাকে তাহলে দেখো পরাগধানীর প্রকারভেদ, এই যে এইটা খালি পড়বা, সর্বমুখ পরাগধানী, সর্বমুখ পরাগধানী, পুংদণ্ড শুরু অগ্রভাগে পরাগধানী পৃষ্ঠদেশে মধ্যবর্তী স্থানে একটি সূক্ষ্ম বিন্দুতে এমনভাবে যুক্ত থাকে যে পরাগধানী মৃদু বাতাসে এদিক সেদিক দুলতে পারে, যেমন ধানের পরাগধানী। ধানের পরাগধানী কেমন? সর্বমুখ, এটা লাগবে। এবং আরেকটা লাগবে বৃক্কাকার, পরাগধানী দেখতে অনেকটা বৃক্কের মতো, যেমন জবার পরাগধানী, দুটি আমাদের লাগবে, এই দুটো আমাদের লাগবে, বাকিগুলো লাগবে না, বাকিগুলোর মধ্যে এক্সাম্পল সেভাবে নাই, এখন তোমাদের দেখাই, এই দুটো আমাদের লাগবে বলে আমি আলাদাভাবে দেখাচ্ছি। পরাগধানী, পরাগধানী, ধরো এই হচ্ছে পরাগদণ্ড, এই হচ্ছে পরাগদণ্ড, পরাগধানীর মধ্যে, পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে, পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগরেণু থাকে। এই হচ্ছে পরাগদণ্ড, পরাগদণ্ড। পরাগধানীটা যদি এরকম হয় যে একটা পয়েন্টে এসে এরকম করে হবে, একটা পয়েন্টে এসে মিলিত হবে, এটা এমনভাবে থাকবে যে বাতাসে দুলবে, অর্থাৎ যদি বাতাস হয় এম দুলতে পারবে বাতাস হলে। ওকে, তাহলে এটা হচ্ছে ধানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোথায় কোথায় প্রযোজ্য? এটা ধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই পরাগধানী, এই পরাগধানীটাকে বলা সর্বমুখ, এই পরাগধানীটাকে বলা সর্বমুখ। সর্বমুখ কেন বলতেছে? কারণ বাতাসে এমনভাবে দুলবে যে কোনো দিকেই সে মুখ করে থাকবে, বাতাসে সে এমনভাবে দুলবে যে কোনো দিকেই সে মুখ করে থাকবে। তো এটাকে বলা হয় সর্বমুখ পরাগধানী। কোথায় প্রযোজ্য? ধানের ক্ষেত্রে প্রযোজ্য। সর্বমুখ পরাগধানী কোথায় প্রযোজ্য? সর্বমুখ পরাগধানী ধানের ক্ষেত্রে প্রযোজ্য। সর্বমুখ কোথায় প্রযোজ্য? ধানের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা আছে পরাগধানী বৃক্কাকার, এই হচ্ছে পরাগদণ্ড, আর তার পরাগধানীটা হচ্ছে এরকম। এই পরাগধানীটা কেমন? বৃক্কাকার। এই পরাগধানীটা কেমন? বৃক্কাকার। কেমন? বৃক্কাকার, বৃক্কাকার। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা জবার ক্ষেত্রে প্রযোজ্য। জবা ফুলের ক্ষেত্রে এরকম অনেকগুলো আমরা দেখবো, এরকম বৃক্কাকার পরাগধানী। কেমন পরাগধানী? কথা বলতে পারতেছি না, ঠান্ডা এমন লেভেলের লাগছে। তাহলে কেমন পরাগধানী বলতেছি এগুলোকে আমরা? এগুলোকে আমরা বৃক্কাকার পরাগধানী বলতেছি। আচ্ছা, আরেকটা পরাগধানী আছে দললগ্ন। দললগ্ন, দললগ্নটা কেমন? দললগ্নটা দেখায়, এটা হচ্ছে ধুতুরা এবং বেগুনের ক্ষেত্রে প্রযোজ্য। বেগুন ফুল মনে হয় আমার আছে, বাট এখন আসলে দেখানো সম্ভব না। বেগুন ফুলের এরকম থাকে, ফুলের ইয়াগুলা, বেগুন ফুলের এরকম টাইপের থাকে, মাঝখান থেকে ফুলের মতো বের হয়, এরকম বের হয়। তো এদের যে পরাগধানীগুলা, এই পরাগধানীগুলো লাগানো অবস্থায় থাকে কার সাথে? এই যে পাপড়ি আছে, পাপড়ির সাথে লাগানো অবস্থায় থাকে। দল মানে পাপড়ি, আর পাপড়িতে লাগানো, এটাকে বলে দললগ্ন। দললগ্ন,
এটা কি বলে? দল, দল, দল মানে পাপড়ি, লগ্ন মানে লাগানো। তা দল লগ্ন এটা কোথায় দেখা যাচ্ছে? আমরা দেখতেছি আমরা বেগুনে, দলগ্ন আমরা দেখতেছি বেগুনে আর ধুতুরাতে। অর্থাৎ এদের ক্ষেত্রে এদের যে পরাগধানীগুলা এটা কোথায় লাগানো থাকবে? পাপড়ির সাথে লাগানো থাকবে। শেষ, এইটুকু। আমাদের পরাগধানী থেকে এইটুকু কনসেপ্ট আমাদের জানলে আর কিচ্ছু লাগবে না। দেখো সামনে তোমাদের বোর্ড পরীক্ষা, এখন এত বেশি লেবু চিপার সময় নেই, এখন ততটুকুই পড়তে হবে যতটুকু তোমাদের দরকার, যেটাকে বলা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুরই আয়োজন। ওকে, আসো এবার আসি গাইনোজিয়াম বা স্ত্রীস্তবক। এবার আসবো গাইনোজিয়াম বা স্ত্রীস্তবক। ঠিক আছে, গাইনোজিয়াম বা স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের মধ্যে কি কি থাকে? গর্ভপত্র থাকে, বা এগুলো আমাদের না জানলেও চলবে, গর্ভাশয় থেকে এগুলো তোমরা শুনছো। যেটা লাগবে সেটা হচ্ছে অধিগর্ভ আর অধগর্ভ, এই কনসেপ্টটা লাগবে। দেখো গর্ভাশয় অন্য সব স্তবকের উপরে থাকলে তাকে অধিগর্ভ বলে। অধীন মানে গর্ভাশয় অন্য সব স্তবক, ধরো পুংস্তবক, তারপরে পাপড়ি, এগুলোর উপরে যদি গর্ভাশয় থাকে তাহলে এটাকে বলে অধিগর্ভ। আর যদি গর্ভাশয় অন্য সব স্তবকের নিচে থাকে তাকে তাকে অধগর্ভ, অধনস্থ। অন্যান্য স্তবকের নিচে যায় গর্ভাশয় হয়েছে তাহলে এটাকে বলবো অধগর্ভ। যেমন তোমাদের কুমড়া ফুলের কুমড়া ফুলের একটা এক্সাম্পল তোমাদের দিই। কুমড়া ফুলের ক্ষেত্রে এরকম দেখা যায়, তোমরা দেখছো কিনা জানি না। ধরো এই হচ্ছে কুমড়ার ডাটা, এই হচ্ছে কুমড়ার ডাটা। ওকে, এখন দেখো তারপরে কুমড়াটা কেমনে হয়। এরকম একটা কুমড়ার মতো একটা অংশ থাকে বেসিক্যালি গর্ভাশয়, এবং তার ফুলগুলো দেখো, ফুলগুলো মারা যাওয়ার পরে দেখা যায় যে ফুলগুলো এইভাবে হয়েছে। ফুলগুলো তো মোটামুটি মারা গেছে। দেখছো কি এরকম? বলো তো, ফুলগুলো মারা যাওয়ার পরে যেরকম হয়ে থাকে, প্রায় মারা যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি। দেখছো না এরকম? দেখছো, ভেরি গুড। তাহলে দেখো এটা পুংস্তবক সহ অন্যান্য স্তবক, অন্যান্য স্তবক, অন্যান্য স্তবক, পুংস্তবক, দল বা যা যা আছে সব উপরে, আর তার নিচে হচ্ছে গর্ভাশয়। তার নিচে আছে গর্ভাশয়, যেটা পরবর্তীতে ফলে পরিণত হচ্ছে। গর্ভাশয়, এটা গর্ভাশয় কেমনে ফলে পরিণত হয় তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কুমড়া, কিছুদিন পর দেখাবো না। আমার কুমড়ার কাছে কুমড়াটা আসুক ইনশাল্লাহ। ওকে, তাহলে এইটাকে আমরা বলছি অধগর্ভ, অধনস্থ, এটা হচ্ছে অধগর্ভ। ওকে, আর ও আরেকটা হচ্ছে কি অধিগর্ভ, গর্ভাশয় অন্যান্য স্তবকের উপরে থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে গর্ভাশয় অধগর্ভ মনে রাখো, অধিগর্ভ তোমাদের এমনি মনে থাকবে। নিচে থাকলে অধিগর্ভ, অধগর্ভ উপরে থাকলে পারফেক্ট এক্সাম্পল, একটা মনে রাখো, সবগুলো দরকার নেই। এবার যে কনসেপ্টটা সেটা হচ্ছে পেরিয়ান্থ বা পুষ্পপুট, এটা একটু গুরুত্বপূর্ণ। পেরিয়ান্থ বা পুষ্পপুট এটাকে লেখার সময় পু দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? পু। এবং ধানের ক্ষেত্রে দুটো পুষ্পপুট দেখা যায়, এই জন্য পু টু দিয়ে রাখে, পু টু, পু টু। ঠিক আছে, পু টু, পেরিয়ান্থ বা পুষ্পপুট। বৃতি এবং দলকে যখন আকৃতি বা বর্ণে পৃথক করা যায় না, দেখতে তখন একই রকমই মনে হয়, তখন এটাকে পেরিয়ান্থ বা পুষ্পপুট বলে। তখন এটাকে পেরিয়ান্থ বা পুষ্পপুট বলে, আর এক একটা পুষ্পপুটকে তখন টেপাল বলা হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে ধান গাছের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। ধান গাছের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তোমাদের যদি দেখাই ধানের ক্ষেত্রে কি ঘটে। ধানের ক্ষেত্রে কোনটা বৃতি
আর কোনটা দল, কোনটা বৃত্তি আর কোনটা দল, এটা আলাদাভাবে কি করা যায় না, পৃথক করা যায় না। দুটাকে দেখলে সেম মনে হয়। বৃত্তি মানে তো বুঝো, বৃত্তি মানে হচ্ছে ফুলের নিচে সবুজেরা থাকে, ফুলের নিচে সবুজেরা থাকে, এটাকে বলা হয় বৃত্তি। ওকে, আর পাপড়ি তো পাপড়ি, যেটা কিনা আমরা দল বলতেছি। এখন যদি দল আর বৃত্তি এই দুটাকে তুমি পৃথক করতে না পারো, দুটাকে তোমার যদি দেখতে একই রকমই মনে হয়, তখন দুইটাকে মিলে কোনটাকে দল বলা যাবে না, কোনটাকে বৃত্তিও বলা যাবে না, দলও বলা যাবে না, বৃত্তিও বলা যাবে না। তোমার তখন কি বলতে হবে, তখন তোমাকে এটাকে বলতে হবে হচ্ছে পুষ্পপুট। তখন কি বলতে হবে, পুষ্পপুট, যেটাকে আমরা লডিকিউল বলি, পুষ্পপুট বা লডিকিউল বলি। ধান গাছের ক্ষেত্রে এরকম দেখা যায় লডিকিউল, ধান গাছের ক্ষেত্রে এরকম লডিকিউল দেখা যায়। ওকে, তাহলে ধানের ক্ষেত্রে দুটি লডিকিউল দেখা যায়, লডিকিউল, লডিকিউল দেখা যায়, ধানের ক্ষেত্রে দুটি লডিকিউল দেখা যায়। সেখানে ইন দ্যাট কেস তুমি পুষ্পপুট বলতে পারো এটাকে, পুষ্পপুট। তাহলে এই সংখ্যাটা আসে। পুষ্পপুটের সংখ্যাটা যদি আমি ডাইরেক্টলি বলি, তাহলে আমরা বলবো বৃতি ও পাপড়ি, বৃতি ও পাপড়ি অপৃথকযোগ্য, অপৃথকযোগ্য, দুটাকে দেখতে একই রকমই মনে হচ্ছে, তখন এটাকে বলা হবে পুষ্পপুট। তো এটাকে আমরা কি বলবো, পুষ্পপুট বলবো। তো পুষ্পপুটের সংখ্যা আমরা দেখলাম। এবার আমরা এবার যেগুলো আসবে এগুলো সব এমসিকিউর জন্য দাগাবা। দেখো এটা খুবই সহজ। দেখো প্রথমে বলছে উবলিঙ্গ ফুল, উবলিঙ্গ ফুল, উবলিঙ্গ ফুল কোনটা, যেই ফুলের পুংস্তবক স্ত্রীস্তবক দূরে বিদ্যমান, যেমন জবা, দূরে আছে জবা ফুলের মধ্যে, আমরা দেখবো। তারপরে একলিঙ্গ ফুল, যদি পুরুষ থেকে পুরুষ ফুল, স্ত্রী থাকলে স্ত্রী ফুল, দূরে স্তবক থাকবে না, যে লাউয়ের ক্ষেত্রে দেখা যায়, লাউয়ের ক্ষেত্রে দেখা যায় এটা, লাউয়ের ক্ষেত্রে পুরুষ আর স্ত্রী ফুল আলাদা আলাদা দেখা যায় আমাদের। তারপর দেখো ক্লিপ ফুল, যেই ফুলের পুংস্তবক স্ত্রীস্তবক কোনোটাই নাই, এটা সাধারণত প্রজনন করতে পারে, এটা সৌন্দর্য বন্ধক হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এটা জানতে হবে যে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কোন ধরনের ফুল ব্যবহার করা হয়, ক্লিপ ফুল ব্যবহার করা হয়। সম্পূর্ণ ফুল, যে ফুলের মধ্যে 4টা স্তবকই থাকবে সম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল, যে ফুলের মধ্যে কোনোটা স্তবক থাকবে না, যেমন আমরা লাউয়ের ক্ষেত্রে দেখছি, হয় সে পুংস্তবক থাকবে অথবা স্ত্রী স্তবক থাকবে, তাহলে সেটাকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো। ওকে, তারপরে সমাঙ্গ ফুল, একটি স্তবক পরস্পরের অন্য স্তবকের সাথে আকৃতিতে সমান, এটাকে সমাঙ্গ ফুল বলে। অর্থাৎ কাটলে বৃত্তি আর দল সেম ভাবে তুমি কাটতে পারবা, সেম অ্যাঙ্গেলে তুমি কাটতে পারবা। এক্সাম্পলের দরকার নাই, অসমাঙ্গ ফুলের দরকার নাই, খালি এক্সাম্পল মনে রাখবো হচ্ছে পটশুটি, সংখ্যার দরকার নাই। বহুপদী ফুল, জবা এবং সরিষা, যে ফুলগুলোকে বহুভাবে সমানভাবে ভাগ করা যায়, এমসিকিউ। একপদী ফুল, একটা সময় ভাগে ভাগ করা যায়, শিম এবং অপরাজিতা। অপদী ফুল কলাবতী, যেটাকে কোনো ভাগে ভাগ করা যায় না। ঠিক আছে, সবিন্তক ফুল যার বোটা আছে, অবিন্তক ফুল যার বোটা নাই। অবিন্তক ফুলের মধ্যে একটা এক্সাম্পল আছে রজনীগন্ধা, অবিন্তক ফুলের একটা এক্সাম্পল তোমাদের বই মনিকাকে দেওয়া আছে রজনীগন্ধা। ঠিক আছে, শেষ। এগুলো সব কিসের জন্য, এমসিকিউর জন্য। এগুলো সব কিসের জন্য, এমসিকিউর জন্য। এক ধরনের মোরক ফুল আছে, ওগুলো ক্লিপ ফুল টাইপের, এগুলো লাগবে না। গর্ভপাদ ফুল, এই যে ওই সেম গর্ভপাদ ফুল আর গর্ভশিষ্য ফুল সেম, গর্ভপাদ ফুল একটু আগে যেটা আমরা গিয়ে পড়ছি না, গর্ভপাদ ফুল কি দেখো, গর্ভাশয় কেন্দ্রে সর্বোচ্চ অবস্থান অবস্থান করে, অন্যান্য স্তবক গর্ভাশয়ের নিচে থাকে, অর্থাৎ যেটাকে আমরা অধিগর্ভ বলছিলাম ওইটাই এটা। তাহলে এটাকে অধিগর্ভ বলা হয়। তাহলে অধিগর্ভের এক্সাম্পল হচ্ছে জবা, সরিষার ধান, জবা, সরিষার ধান। অধিগর্ভের এক্সাম্পল হচ্ছে জবা, সরিষার ধান, যে অধিগর্ভ আমরা পড়ে আসছি। আরেক নাম হচ্ছে গর্ভপাদ, আরেক নাম হচ্ছে গর্ভপাদ। ঠিক আছে, আর এই যে দেখো অধিগর্ভ ফুলের একটা এক্সাম্পল, গর্ভপাদ বা অধিগর্ভ ফুলের একটা এক্সাম্পল, এটা উপর আছে, বাকিগুলো তার নিচ থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো গর্ভশিষ্য, একটু যেটা তোমাদের দেখাইলাম, এই যে দেখো গর্ভাশয়, তার উপরে বাকি সব কিছু, সে অধিগর্ভ। আর গর্ভকুটি সব যদি একই জায়গা থেকে আসে, গর্ভকুটি, পেরিগাইনাস। ঠিক আছে, তারপরে গর্ভকুটি ফুল, ওকে। শিম, গোলাপ ফুল আর গর্ভশিষ্য ফুল তো একটু আগে দেখাই আসলাম। কুমড়া, পেয়ারা, তো কুমড়া দিয়ে তো একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। পেয়ারা ক্ষেত্রেও সেম, পেয়ারা ফুলের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, পেয়ারা ফুলের নিচের দিকে কিন্তু ছোটটা পেয়ারা হয়, তারপর সে আস্তে আস্তে ফুলে ফুলে বড় হয়, আস্তে আস্তে বড় 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 হয়। তাহলে এগুলো এক্সাম্পল লাগবে, এগুলো সব কিসের জন্য, এগুলো এক্সাম্পলের জন্য। কোনটার এক্সাম্পল কি, তাহলে আমরা এখন এর কাছে দেখলাম, এটা হচ্ছে অধিগর্ভ, এটা আমরা দেখছি অধিগর্ভ, অধিগর্ভ। অধিগর্ভের এক্সাম্পলের মধ্যে কি ছিল, পেয়ারা, পেয়ারা ফুলও এভাবে হয় ফল, পেয়ারা,
এবং কুমড়া, পেয়ারা এবং কুমড়া। নর্মালি আমরা যে ফুল আঁকাই সেটা হচ্ছে অধগর্ভ, অধনস্থ, অধগর্ভ। অধগর্ভ ফুলের এক্সাম্পল কি ছিল? অধগর্ভ ফুলের মধ্যে আমাদের কাছে এক্সাম্পল ছিল হচ্ছে জবা, ধান এটসেট্রা। গর্ভপথে যেগুলো জবা, ধান, সরিষা। জবা, ধান, সরিষা, জবা, ধান, সরিষা। আর গর্ভকটি, গর্ভকটি দুটো যদি একই জায়গা থেকে আসে তো এটাকে গর্ভকুটি ফুল বলে। দুটো যদি একই জায়গা থেকে আসছে এটাকে কি বলা হয়? এটাকে গর্ভকুটি ফুল বলা হয়। এর একটা এক্সাম্পল পারফেক্ট মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে গোলাপ দিয়ে। কি দিয়ে? গোলাপ দিয়ে এবং শিম দিয়ে। গোলাপ এবং শিম যদি দুটো একই জায়গা থেকে আসে, গোলাপ এবং শিম, এগুলো আসে মাঝে মাঝে পরীক্ষায়। গোলাপ এবং শিম, এগুলো এমসিকিউতে আসে, আমি লিখে দিলাম। আসো এই চ্যাপ্টারে এমসিকিউ এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এখন আমরা চলে যাচ্ছে, যার নাম হচ্ছে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস এই চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য অ্যানাদার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্লাসেন্টেশন, প্লাসেন্টেশন, প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। অমরা কিভাবে সজ্জিত আছে? অমরা কি? অমরা হচ্ছে গর্ভাশয় যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে। তাহলে প্রথমে অমরার সংজ্ঞা জানতে হবে। প্রথমে জানতে হবে অমরার সংজ্ঞা। অমরা গর্ভাশয়ের, গর্ভাশয়ের যে টিস্যু থেকে, আজকে ক্লাস কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সর্বোচ্চ 1.5 ঘন্টা, খুব অল্প একটু টপিক বাকি আছে। গর্ভাশয়ের, আচ্ছা উল্টা বলছে, আমি কি উল্টা বলছি কোনো জায়গায়? অধগর্ভ, অধগর্ভ কুমড়া, ইয়ার আমি কি উল্টা বলছি কোনো জায়গায়? একটু চেক করি দাঁড়াও। অধগর্ভ জবা, ধান, সরিষা, উল্টা। অধাগর্ভ না, এটা তো অধিগর্ভ হবে। অধগর্ভ হচ্ছে কুমড়া, পেয়ারা। হ্যাঁ উল্টা বলছি, উল্টা বলছি, দাঁড়াও দাও 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 ওয়েট, কারেকশন। অধ আর অধি এর মধ্যে খালি প্যাচ লাগে। আচ্ছা আমরা নিজেরা দেখে এখান থেকে সলভ করি। হ্যাঁ এটা আমি উল্টা বলছি। দেখো একটা হচ্ছে অধগর্ভ, অধ, অধনস্থ, মানে সে নিচে আছে, গর্ভশয়টা নিচে আছে। অধনস্থ, অধনস্থ কর্মচারী বলে না, আমার অধনস্থ কর্মচারী আমার আন্ডারে আছে, তাহলে অধনস্থ, তাহলে গর্ভাশয় নিচে থাকবে, এটা হচ্ছে অধ, এটা হচ্ছে অধগর্ভ। অধগর্ভ মানে গর্ভাশয়টা নিচে, গর্ভাশয়টা কি নিচে, অধগর্ভ। আর অধিগর্ভ, অধীনস্থ, উপরে। অধিগর্ভ মানে কি? অধিগর্ভ মানে উপরে। অধি আর অধ, অধ নাম দেখেই সুন্দর বলতে পারছি যে অধ, অধম। অধিগর্ভের মধ্যে জবা, সরিষা। অধিগর্ভের মধ্যে হচ্ছে জবা, ধান, সরিষা, এটা হচ্ছে অধিগর্ভ। আগে একটু উল্টা লিখছিলাম। হ্যাঁ না এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অধি মানে উপরে, অধ মানে নিচে, এখন ঠিক আছে। গর্ভাশয়ের যে টিস্যু থেকে, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয়, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় তাকে অমরা বলে। তাহলে এই যদি আমার গর্ভাশয় হয় একটা ফুলের, এই যদি হয় তার গর্ভদণ্ড, তারপরে গর্ভমুণ্ড আছে আমি এটা দিলাম না, এই যদি গর্ভাশয় এবং গর্ভদণ্ড হয়, তার ভিতরে যে জায়গা থেকে ডিম্বক তৈরি হবে, তার কাছ থেকে যে জায়গা থেকে ডিম্বক তৈরি হবে সেটার অবস্থান কিভাবে আছে? ঠিক আছে, ধরো আমি এইভাবে কাটলে এরকম দেখতেছি ডিম্বকগুলা। এখন আমি মাছ বরাবর কাটলাম, এইভাবে কাটলাম, এইভাবে কাটলে আমি দেখতে এরকম মনে হবে। এই যদি মাছ বরাবর কাটতে এইভাবে দেখবো আমি, এইভাবে দেখলে তখন আমার কাছে দেখে এরকম মনে হবে। তো এটাই হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। যে তুমি গর্ভাশয়কে কাটবা, তুমি গর্ভাশয়কে কাটবা, গর্ভাশয়কে কাটার পরে তার বিভিন্ন জিনিসগুলো কেমন লাগবে দেখতে, সেটাকে বলবে গর্ভাশয়, মানে মানে এই সেটাকে বলবো আমরা হচ্ছে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। তাহলে গর্ভাশয়কে তোমাকে মাঝ বরাবর কি করতে হবে? কাটতে হবে। গর্ভাশয়কে মাঝ বরাবর কাটার পরে তার যে অমরাগুলো আছে সে অমরাগুলো কিভাবে বিন্যস্ত আছে এটাকে আমরা প্লাসেন্টেশন বা অমরা বিন্যাসের মধ্যে রাখবো। তো এটা দেখার জন্য আমরা চলে একটু, আমার এগুলো আগে থেকে রেডি করা আছে ছবি আঁকানো,
জাস্ট ফর সেভিং মাই টাইম আমি একটু কয়টা জিনিস তোমাদেরকে আগে থেকে দেখাই দিই, যেহেতু আমার ছবি আগে থেকে আঁকানোই আছে, আমি তোমাদের এখানে দেখাই দিই সেই জিনিসগুলো। আসে না কেন? ওয়েট, দেখো এরও সুন্দর করে দেওয়া আছে, খেয়াল করো। এই হচ্ছে একটা ফুলের স্তবক, গর্ভাশয়, এটাকে কাটলাম, কাটে দেখতে কেমন লাগতেছে। এখন খেয়াল করে দেখো কয়েক রকমের কি আছে, এই গর্ভাশয় বা অমরা বিন্যাস আছে, সেগুলোকে আমরা একটু দেখতেছি। তার আগে আমরা আমাদের আরেকটা কাজ করতে হবে, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, হ্যাঁ এটা নিয়ে রাখলাম। আমার স্ক্রিনশট নিয়ে রাখলাম, এখন আমরা ক্লোজ করে দিতে পারি, আমার দরকার নাই আর। ওকে, দেখো এই যে অমরা বিন্যাসটা, এই যে অমরা বিন্যাসটা, এটাকে বলে মার্জিনাল বা প্রান্তীয়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এই হচ্ছে আমার ফুলের গর্ভাশয়টা, এবং তারপরে তার মধ্যে অমরাগুলার বিন্যাস, ডিম্বকগুলার বিন্যাস এইভাবে প্রান্ত বরাবর হয়েছে। কোন বরাবর হয়েছে? তার প্রান্ত বরাবর হয়েছে, যেরকম প্রান্ত বরাবর হয়েছে, এরকম সাইড দিয়ে হয়েছে, দুই প্রান্ত বরাবর হয়েছে, সাইড দিয়ে দুই প্রান্তে হয়েছে। সাইড দিয়ে দুই প্রান্তে হওয়ার কারণে মার্জিন বরাবর হয়েছে, মার্জিন বরাবর হয়েছে, এই জন্য এটাকে বলে মার্জিনাল। এই জন্য এটাকে বলে মার্জিনাল বা প্রান্তীয়, মার্জিনাল বা প্রান্তীয়। তো এখানে আছে মটরশুঁটি এবং শিমের ক্ষেত্রে এরকম দেখা যায়। তো আমাদের এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে মসিম, মসিম, এটাকে মনে রাখার টেকনিক হচ্ছে মসিম, মার্জিনাল, শিম এবং মটরশুঁটি। মসিম একটা ছেলের নাম, মার্জিনাল, শিম এবং মটরশুঁটি। ঠিক আছে, এবার আসি অক্ষীয় বা এক্সিয়াল। একটা কেন্দ্র থাকবে, খেয়াল করো গর্ভাশয় এরকম, গর্ভাশয়টাকে আমি এভাবে কাটছি, কেটে এভাবে দেখতেছি, একটা কেন্দ্র থাকবে। কেন্দ্র থাকার পরে সেই কেন্দ্রকে অক্ষ করে, সেই কেন্দ্রকে অক্ষ করে বেশ কয়েকটা এরকম ডিম্বকের মতো তৈরি হবে, এটাকে বলো অক্ষীয়। এটাকে বলা হবে কি অক্ষীয়, যে মাঝখানে একটা অক্ষ তৈরি হয়েছে। মাঝখানে কিসের মতো তৈরি হয়েছে? ওটা অক্ষের মতো তৈরি হয়েছে। সেই অক্ষকে কেন্দ্র করে এরকম অনেকগুলো হয়েছে, সেই অক্ষকে কেন্দ্র করে এরকম অনেকগুলো হয়েছে, এটাকে বলা হবে অক্ষীয় বা এক্সিয়াল। এটা মনে রাখার টেকনিক হচ্ছে আঁচ, এটা মনে রাখার টেকনিক হচ্ছে আঁচ। কারণ অক্ষীয়র এক্সাম্পল হচ্ছে জবা, অক্ষীয়র এক্সাম্পল হচ্ছে কি জবা, অক্ষীয়র এক্সাম্পল কি? অক্ষীয়র এক্সাম্পল হচ্ছে জবা। মাসিম আঁচ, মাসিম আঁচ। এবার আসবো মুক্ত মধ্য বা ফ্রি সেন্টাল। মুক্ত মধ্য বা ফ্রি সেন্টার, এটা কেমন দেখো, এই হচ্ছে ধরো গর্ভাশয়টা, মাঝখানে একটা জায়গা পুরোপুরি ফ্রি থাকবে, এটা কিছুই থাকবে না, এবং তার চারদিক থেকে এভাবে তৈরি হবে। তাহলে এখানে মাঝখানে যে জায়গাটা, মধ্যের যে জায়গাটা, এটা ফ্রি, মধ্যে যে জায়গাটা এটা ফ্রি, কিছু নাই, কোনো ডিম্বক তৈরি হচ্ছে না, অমরা নাই। এটাকে বলে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ফ্রিতে নুডলস, ফ্রিতে নুডলস খেলো, ফ্রিতে নুডলস খেলো, খেলো থেকে কিছু নাই, ফ্রিতে মনে রাখবা ফ্রি সেন্ট্রাল, তে থেকে মনে রাখবা তুতে, আর নু থেকে মনে রাখবা নুনিয়া শাক। তাহলে ফ্রি সেন্ট্রাল, তুতে এবং নুনিয়া শাক, তুত এবং নুনিয়া শাক গাছের ক্ষেত্রে এরকম দেখা যায়, তুত এবং নুনিয়া শাক ক্ষেত্রে এরকম দেখা যায়, ফ্রিতে নুডলস খেলো। তাহলে মাসি মাছ ফ্রিতে নুডলস খেলো, ওয়াও, ম্যাগি নুডলস তাকে আজকে ফ্রি দিয়েছে, মাসি মাছ ফ্রিতে নুডলস খেলো। তো সেখানে কি হইলো, সেখানে কি হইলো, সেখানে সে, সেখানে সে কে? মাসিম, মাসি মাছ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে। এবার যে এটা দেখবো সেটা হচ্ছে বেজাল বা মূলীয়, বেজাল বা মূলীয়, যে এরকম দেখো এখানে অমরা বিন্যাসটা কেমন হচ্ছে, এই ধরো ডিম্বক, গর্ভাশয়টা, গর্ভাশয়ের মূল থেকে এরকম করে তৈরি হবে, এবং এখানে থাকবে ডিম্বক, গর্ভাশয়ের মূল থেকে, গর্ভাশয়ের নিচ থেকে এভাবে, গর্ভাশয়ের নিচ থেকে এরকম তৈরি হয়, এরকম করে একটা ডিম্বক তৈরি হবে,
এবং এখানে অমরা থাকবে, এরকম নিচ থেকে তৈরি হয়েছে, নিচ থেকে। নিচ মানে কি বেজ, নিচ মানে কি বেজ, এই জন্য একে বলে বেজাল, এটাকে বলে বেজাল, ভেজাল না বেজাল, বেজাল বা মূলীয় নিচ থেকে হয়েছে। উদাহরণ মানে এক্সাম্পল হচ্ছে ত্রিধরা সূর্যমুখী আর ধান, ত্রিধরা সূর্যমুখী আর ধান, তাহলে সেখানে সে বেসূত্রীধর, 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 বেজাল সূর্যমুখী ত্রিধরা ধান, বেসূত্রীধর। বেসূত্রীধর মানে কোনো সূত্র ছাড়াই, মানে কোনো উদ্দেশ্য ছাড়াই হঠাৎ করে কেউ আসছে, এটাকে বলে বেসূত্রীধর, বেসূর্ষিধর। তারপর দেখো এবার যেটা দেখবো সেটা হচ্ছে শীর্ষক। এবার যেই অমরা বিন্যাস দেখবো সেটা শীর্ষক। দেখো এই হচ্ছে ধরো একটা গর্ভাশয়, এই হচ্ছে একটা গর্ভাশয় উপর দিকে, এখানে অমরা বিন্যাসটার ক্ষেত্রে ডিম্বকগুলো উপর দিক থেকে তৈরি হয়েছে। কোন ধান থেকে তৈরি হয়েছে? উপর দিক থেকে তৈরি। তাহলে দেখো মূলীয় আর শীর্ষক কিন্তু একটা একটা উল্টা। এটা ছিল মূলীয় বা বেজাল, এটা নিচ থেকে উপর দিকে তৈরি হয়েছে, নিচ থেকে এসে তৈরি হয়েছে, এটা উপর থেকে তৈরি হয়েছে, এটা শীর্ষক। এই জন্য এটাকে বলে শীর্ষক, এটাকে বলে শীর্ষক, শীর্ষক। তাহলে এটা মনে রাখার থেকে হচ্ছে শীর্ষ ধলা, শীর্ষ ধলা, শীর্ষ ধলা মানে মাথা, শীর্ষ মানে মাথার, ধলা মানে সাদা। শীর্ষক ধনিয়া লাল পাতা, ধনিয়া লাল পাতা, ধনিয়া লাল পাতা। বেসূত্রীধর শীর্ষ ধলা, শীর্ষ ধলা, ঠিক আছে, শীর্ষ ধলা। সবশেষে যেটা থাকলো সেটা হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালটা কেমন দেখো, জায়গায় তো নাই। সুপারফিশিয়ালটা কেমন দেখো, সুপারফিশিয়ালটা কেমন, এই ধরো একটা আছে এবং এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চের মতো এরকম তৈরি হবে, সুপারফিশিয়াল। মানে এগুলো উপরে থাকবে, উপর পর্যন্ত থাকবে। শাপলা ফুলের, শাপলার ফল দেখছো তোমরা, শাপলার ফল দেখছো? শাপলার গর্ভাশয় কাটলে উপর দিকে দেখা যায় কিন্তু তার, শাপলার ফল কাটলে উপর দিক থেকে দেখা যায় তার বীজগুলা, কেউ কি দেখছো কিনা জানি না। তো এটাকে বলা হয় সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল এরকম করে দেখা যায় শাপলার, শাপলার বীজগুলা বা ডিম্বকগুলা এভাবে দেখা যায় শাপলার ক্ষেত্রে, এটাকে বলে সুপারফিশিয়াল, এটাকে বলে কি সুপারফিশিয়াল। তো সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালের মধ্যে এক্সাম্পল মনে রাখবা সুপার সাপ, সুপার সাপ মানে অনেক বড় সাপ। সুপারফিশিয়াল শাপলা পদ্ম, শাপলা এবং পদ্ম ফুল কাটলে এরকম দেখা যায়, ভ্যাট, শাপলা ফুলের ভ্যাট বলে, দেখছো কিনা জানি না, শাপলা ফুলের ভ্যাট বলে, কাটলে দেখবো সুন্দর বীজ দেখা যায়, ঠিক আছে। তাহলে এটা সুপারফিশিয়াল, সুপার সাপ অনেক বড়টা সাপ, অনেক বড় সাপ, সুপার সাপ দেখে, সুপার সাপ দেখলো সে। তাহলে আবার দেখো মিলাও, মসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রিত শীর্ষধলা সুপার সাপ দেখে, মানে নুডলসের মধ্যে সাপ, হাইরে, সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হলো। এবার যেটা আসবে সেটা হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল মানে কি? প্যারাইটাল মানে হচ্ছে বহুপ্রান্তীয়। এবার যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল মানে হচ্ছে বহুপ্রান্তীয়, যে এরকম থাকবে। প্যারাইটাল মানে কি? প্যারাইটাল মানে হচ্ছে বহুপ্রান্তীয়। এই যে দেখো এইরকম করে আমরা অ্যাপিকা লাগাইছিলাম, এখন দেখো বহু প্রান্ত থেকে তৈরি হচ্ছে, দূর দূর প্রান্ত থেকে অনেকগুলো তৈরি হচ্ছে এরকম, এটাকে বলে বহুপ্রান্তীয়, এটাকে বলা হয় বহুপ্রান্তীয় বা প্যারাইটাল। শালা প্যারালাইজড হলো, শালা প্যারালাইজড হলো, প্যারালাইজড, একটা গালি দিলাম আর কি, প্যারালাইজড হলো বা প্যারালাইজড শালা। প্যারালাইজ থেকে মনে রাখবা প্যারাইটাল, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এটাকে প্যারাইটাল বলা হয়। আর শালা থেকে মনে রাখবা শশা আর লাউ, শালা থেকে মনে রাখবা শশা আর লাউ, শশা আর লাউ। তাহলে তোকে সবগুলো চলে আসলো। তাহলে মসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রিত শীর্ষ দ্বারা সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হলো, ঠিক আছে। তাহলে মসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রিত শীর্ষতলা সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হলো। মার্জিনাল শিম মটরশুঁটি, অ্যাক্সিয়াল জবা, ফ্রিসেন্টাল তুতে নুনিয়া শাক, বেজাল সূর্যমুখী তিদরা আর ধান, শীর্ষক ধনিয়া লাল পাতা, সুপারফিশিয়াল শাপলার পদ্ম, প্যারাইটাল শশা আর লাউ। হয়ে গেল, ঠিক আছে, ডান। তাহলে আমাদের অমরা বিন্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের কি পড়তে হবে? খালি এক্সাম্পল, এক্সাম্পল তুমি যেমন মনে রাখো, আমি আর টেকনিক দিয়ে দিলাম। তোমার যদি আমার টেকনিক পছন্দ নাও হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে আনসার করে রেখে আসবা, ঠিক আছে। তাহলে মার্জিনাল এক প্রান্তীয়, মার্জিনালের এক্সাম্পল হিসেবে দিয়েছে মটরশুঁটি আর শিম, এর মধ্যে মটরশুঁটি বৈজ্ঞানিক নাম পড়বা, শিমেরটা পড়লে ভালো। অ্যাক্সিয়াল বা অক্ষীয় এক্সাম্পল হচ্ছে জবা আর ঢেঁড়স, এক্সট্রাভাবে অ্যাড করে নাও। ফ্রি সেন্ট্রালের মধ্যে ফ্রিতে নুডলস, ফ্রিতে নুডলস, ফ্রি সেন্ট্রাল তুতে আর নুনিয়া শাক, তুতে নুনিয়া শাক বা তুতের বৈজ্ঞানিক নামটা দরকার নেই। প্যারাডালের মধ্যে আছে প্যারালাইজ শালা, শশা আর লাউ, শশার বৈজ্ঞানিক নাম পড়বা আর লাউয়ের বৈজ্ঞানিক নামও পড়তে হবে।
তারপর সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালের মধ্যে শাপলা আর পদ্ম দুটোরই বৈজ্ঞানিক নাম পড়তে হবে, দুটো বৈজ্ঞানিক নাম খুবই সহজ, এটা হচ্ছে নিমফিয়া নোচেলা, এটা হচ্ছে নীলাম্বু লুসিফেরা, এমনি পারবো আমরা। তারপরে বেজাল বা মূলীয়, এক্সাম্পল হচ্ছে ত্রিধরা, সূর্যমুখী আর ধান, ধানের বৈজ্ঞানিক নাম পড়বা। এপিক্যাল বা শীর্ষক, ধনিয়া এবং লাল পাতা। এর মধ্যে একটু মনে রাখতে হবে, ধানের ক্ষেত্রে আমরা পাইছি মূলীয়, এটা এমসিকিউতে বহুতবার আসছে, আর জবার ক্ষেত্রে পড়ছি এক্সিয়াল বা অক্ষীয়। মূলীয় আর অক্ষীয়, অক্ষীয় হচ্ছে জবা আর মূলীয় হচ্ছে ধান। আরেকটা জিনিস মনে রাখো, মালবিসি গোত্রের অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়, আর পয়সি গোত্রের অমরাবিন্যাস হচ্ছে এই মূলীয়। এটা আসবে, বারবার আসবে, মূলীয় বা বেজাল, এটা বারবার আসবে। ধান আর জবা, ধান আর জবা, ধান আর জবা। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ফল। দেখো ফল খালি দাগাও, ফল খালি দাগাবো। দেখো প্রকৃত ফল গর্ভাশয় থেকে যে উৎপন্ন হয়, আম জাম লিচু। অপকৃত ফল গর্ভাশয় বাদে অন্য জায়গা থেকে হইলে তাকে অপকৃত ফল, আপেল এবং কাঁঠাল। সরল ফল একটিমাত্র ফল যদি উৎপন্ন হয় তাহলে সরল ফল। গুচ্ছ ফল যেমন স্ট্রবেরি এবং আতা, দাগাও। যৌগিক ফল আনারস এবং কাঁঠাল, দাগাও, এগুলো দাগাও। এগুলো থেকে খুব প্রশ্ন আসে, এই যে অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে তোমার বোর্ডে প্রশ্ন আসলেও অ্যাডমিশনে আসবে, বোর্ডে প্রশ্ন আসলেও অ্যাডমিশনে আসবে। ঠিক আছে, এইখান থেকে এই চ্যাপ্টার থেকে সব থেকে পেঁচায় যদি কোনো জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই ফল থেকে। প্রথম এইগুলো থেকে বেশি আসে। সরল ফল, একটা ফুল থেকে একটা ফল, সহজ হিসাব, সরল ফল। গুচ্ছ ফল কি আর যৌগিক ফল কি? গুচ্ছ ফল যে আতা, দেখো আতা একটা ডাটার মধ্যে অনেকগুলো ফল গুচ্ছাকারে থাকে, দেখেই মনে হচ্ছে আঙ্গুরের থোকার মতো। আতাকে আঙ্গুরের থোকার মতো চিন্তা করতে পারে, গুচ্ছাকারে ফল। আর আনারসকে কোনো যৌগিক ফল বলতেছে, কাঁঠালকে কোনো যৌগিক ফল দিতেছে। আনারস অনেকগুলো ফুল ছিল, একটা ফল হয়েছে। আতার ক্ষেত্রে অনেক, একটা ফলের অনেকগুলো গর্ভাশয় থেকে একটা ফল হয়েছে, অনেকগুলো ফল হয়েছে, দুটো দুই জিনিস কিন্তু। দেখো আতার ক্ষেত্রে ফুল ছিল একটা, গর্ভাশয় অনেকগুলো, প্রত্যেকটা গর্ভাশয় থেকে অনেকগুলো ফল হয়ে গেছে। আনারস আর কাঁঠালের ক্ষেত্রে ফুল ছিল অনেকগুলা, ফল হয়েছে একটা। ওকে, আসো এবার আরেকটু পেঁচাবে। লিগিউম আর ক্যাপসিউল, এই ক্যাপসিউলটা আসে কারণ ক্যাপসিউলটা ঢেঁড়সের ক্ষেত্রে আছে, ঢেঁড়স হচ্ছে মালবিসি গোত্রের, তাহলে মালবিসি গোত্রের ফল হচ্ছে ক্যাপসিউল, মালবিসি গোত্রের ফল হচ্ছে ক্যাপসিউল, এটা লাগে, এই ক্যাপসিউলটা লাগে। ক্যাপসিউলটা কি? ফল উপর থেকে নিচের দিকে বহু কপাটে ভাগ হয়ে যায়, উপর থেকে নিচের দিকে। ঢেঁড়স দেখো, ঢেঁড়স, ঢেঁড়সের কিন্তু অনেকগুলো পার্ট থাকে, দেখবা ঢেঁড়স শুকায় গেলে বহু পার্টে ভাগ হয়ে যায়। আর লিগিউম কোনটা? উপর থেকে নিচে দুটি কপাটে ভাগ হয়ে যায়, দুটি কপাটে, যেমন ধরো শিম আর মটরশুঁটি, এভাবে তুমি দুইটা কপাটে ভাগ করে ফেলতে পারবা, এটা লিগিউম। লিগিউম হচ্ছে দুইটা কপাট আর ক্যাপসুল হচ্ছে অনেকগুলো কপাট। লিগিউম হচ্ছে দুইটা কপাট, ক্যাপসুল হচ্ছে অনেকগুলো কপাট, এভাবে। লিগিউম দুই কপাট, ক্যাপসুল অনেক কপাট, লিগিউম দুই কপাট, ক্যাপসুল অনেক কপাট। এই দুই না অনেক মনে রাখলে তুমি এক্সাম্পল মনে রাখতে পারবা। দুই কপাট হলে শিম আর মটরশুঁটি, অনেকগুলো কপাট হলে ঢেঁড়স, সরিষা। ঠিক আছে, ঢেঁড়স আর পাট, সরি সরিষা না পাট, গেল। এই দেখো দুই কপাট আর অনেক কপাট তো দেয়নি। আর এই যে ক্যাপসিউল, এই দেখো ক্যাপসিউল অনেকগুলো, বহু কপাটে ভাগ হয়ে যাবে। এবার আসি ধান, পয়সি গোত্রের উদ্যাম হচ্ছে ধান। পয়সি গোত্রের ফল কেমন? ক্যারিওপসিস, এটাও আসছে বহুতবার, এটাও বহুতবার আসছে, এটাও বহুতবার আসছে যে পয়সি গোত্রের অমরাবিনাশ কেমন, পয়সি গোত্রের ফল কেমন? ক্যারিওপসিস। একটি মাত্র প্রকোষ্ঠের মধ্যে একটি মাত্র বীজ, ধান। ধানের ক্ষেত্রে চিন্তা করো, ধানের খোলস একটা থাকে, তার ভিতরে ধান থাকে বা চাল থাকে, এটাই হচ্ছে ধান, এটাকে বলা হয় ক্যারিওপসিস। তারপর হচ্ছে সিলিকুয়া, শুষ্ক বিদারী ফল, পরিপক্ক নিচ থেকে উপর দিকে ক্রমশ ফেটে যায়, যেমন সরিষা এবং মূলা। সরিষার ফল দেখছো কিনা যায় না, নিচ থেকে উপর দিকে ফেটে যায়, চিকন থাকে, নিচ থেকে উপর দিকে ফেটে যায়। বেরি, বেরি হচ্ছে কলা এবং টমেটো, অনেকগুলো বীজ থাকতে পারে ভিতরে, অনেকগুলো বীজ থাকতে পারে, বহুবীজী। বহুবীজী, বহুবীজী হলে কলা এবং টমেটো, দেখো টমেটোর ভিতরে কতগুলো বীজ, কলার ভিতরে কিন্তু অনেকগুলো বীজ হয়, কিন্তু যেসব কলার বীজ হয় এটা হচ্ছে বেরি। বেরি এটাও কিন্তু পরীক্ষায় আসে। বেরির এক্সাম্পল কোনটা? সাইজোকার্প, সাইজোকার্পের এক্সাম্পল হচ্ছে ধনে এবং গাজর। শুষ্ক একটা ধনের, দেখো ধনের বাইরে শুষ্ক একটা আবরণ থাকে। তারপর সরোসিস, কাঁঠাল, আনারস। পেঁপোর এক্সাম্পল হচ্ছে কুমড়া এবং শশা, এগুলো অত বেশি আসে না, এগুলো অত বেশি আসে না। তারপরে ড্রুপের এক্সাম্পল হচ্ছে আম, কুল, আমড়া, এগুলো অত বেশি আসে না। তারপরে হেসপেরিডিয়ামের এক্সাম্পল হচ্ছে কমলা এবং পাতালেবু, এগুলো বললাম, এগুলো খুব বেশিটা আসে না। এই সাইজোকার্প পর্যন্তই প্রশ্ন আসে, আর বাকিগুলো থেকে অত বেশি প্রশ্ন আসে না। তাহলে কোনগুলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? দেখো প্রথমেই করে লাগবেই, প্রথমেই করে লাগবেই, মাস্ট, এগুলো মুখস্থ রাখতেই হবে। লিগিউম ক্যাপসুল পড়বা। ক্যারিওপসিস আর বেরি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে।
ক্যারিওপসিস এবং বেরি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, ক্যারিওপসিস এবং বেরি থেকে। তো প্রথমে যেগুলো দাগাই দিয়েছে এবং তারপরে ক্যারিওপসিস এবং বেরি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, বাকিগুলো এমনি মনে রাখবা। তো প্রথম কয়েকটা এবং প্রথম যে লালগুলো এবং ক্যারিওপসিস এবং বেরি সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে, এবং এগুলো থেকে দেখবে এবার একটা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, বিশাল লেভেলে ঠান্ডা লাগছে রে ভাই। এবার যে টপিক পড়তে যাচ্ছি, ধরে নিতে পারো এই টপিক থেকে তোমাদের সৃজনশীল আসবে। ধরে নেওয়া যায় এই টপিক থেকে সৃজনশীল আসার পসিবিলিটি অনেক বেশি। তো তোমাদের বইয়ের মধ্যে যেসব দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা পড়বা, কোনটাকে কি দ্বারা প্রকাশ করে। যদি মঞ্জুরি পত্র থাকে, বলছিলাম ধানের ক্ষেত্রে মঞ্জুরি পত্রের উপমঞ্জুরি পত্র থাকবে, আবারও বলতেছে মঞ্জুরি পত্র কি নাক নাক দিয়ে দম নিতে পারতেছি না, মুখ দিয়ে দম নিতেছি। মঞ্জুরি পত্র কি, উপমঞ্জুরি পত্র কি? মঞ্জুরি পত্র আর উপমঞ্জুরি পত্র। আবারও বলতেছি, মঞ্জুরি হচ্ছে, পুষ্প মঞ্জুরি হচ্ছে যদি এক কালারের উপর অনেকগুলো ফুল সজ্জিত থাকে তবে এটাকে বলে মঞ্জুরি, পুষ্প মঞ্জুরি, তখন এটাকে বলে পুষ্প মঞ্জুরি। মঞ্জুরির নিচে যদি একটা পাতার মতো থাকে ওটাকে বলে মঞ্জুরি পত্র। মঞ্জুরির নিচে যদি একটা পাতার মতো থাকে ওটাকে বলে মঞ্জুরি পত্র। আর পাতার নিচে যদি আবার ছোট ছোট পাতা থাকে ওটা উপমঞ্জুরি পত্র। যেমন জবার ক্ষেত্রে মুক্ত উপপার্শ্বীয়, মুক্ত উপপার্শ্বীয় পত্র দেখা যায় পাতার ক্ষেত্রে। আর এখানে ফুলের ক্ষেত্রে, জবার ক্ষেত্রে আমরা বলছি যে জবার পাতার ক্ষেত্রে মুক্ত পার্শ্বীয় উপপত্র দেখা যায়, পাতার নিচে ছোট আবার পাতার মতো থাকে, একটা পাতার গোড়া থেকে দুটো আবার ছোট ছোট পাতার মতো বের হয়। আর এক্ষেত্রে হচ্ছে মঞ্জুরি পত্র, একটা ফুলের স্টিক তার গোড়া থেকে যদি কোনো পাতা বের হয় এটা মঞ্জুরি পত্র বলে। মপ আর উমপ, লেমা আর প্যালিয়া, লেমা আর প্যালিয়া, মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র। ব্রাক্ট এবং ব্রাক্টিওল ইংলিশে বলা হয়। উপবৃতি এবং বৃতি, এটা তোমার চিনো। বৃতি হচ্ছে সবুজ ফুলের নিচে যেটা থাকে, জবার ক্ষেত্রে এগুলো লাগবে। জবার ক্ষেত্রে বৃতিও থাকবে এবং উপবৃতিও থাকবে, পাঁচটা পাঁচটা করে। এবং মনে রাখবা জবার বৃতি কিন্তু সংযুক্ত বা প্রান্তস্পর্শী বা ভালভেট, আর জবার পাপড়ি কিন্তু এক্সিয়াল বা সরি টুইস্টেড বা পাকানো। তাহলে বৃতি হচ্ছে ফুলের বাইরে যে সবুজ পাতা থাকবে বৃতি, আর জবা ফুলের ক্ষেত্রে বৃতির নিচে আবার উপবৃতি থাকে আরো পাঁচটা। বৃতি এবং উপবৃতি, ক্যালিক্স এবং অ্যাপিক্যালিক্স। তাহলে ব্রি এবং উব্রি, ব্রি এবং উব্রি। যেমন ধানের ক্ষেত্রে এই দুটো থাকবে, ধানের ক্ষেত্রে মঞ্জুরি এবং উপমঞ্জুরি পত্র থাকবে। আর জবার ক্ষেত্রে বৃতি এবং উপবৃতি থাকবে পাঁচটা করে, বৃতি এবং উপবৃতি থাকবে করে করে পাঁচটা করে, বৃতি এবং উপবৃতি। ঠিক আছে, এবং মনে রাখতে হবে বৃতিগুলো আবার একটা সাথে লাগানো। দলের মানে পাপড়ি, দল মানে পাপড়ি বা ক্যালিক্স। জবার ক্ষেত্রে থাকবে পাঁচটা, জবার ক্ষেত্রে থাকবে পাঁচটা, এবং জবার ক্ষেত্রে যে পাঁচটা থাকবে এই পাঁচটা বা পুংস্তবকের সাথে লাগানো থাকবে। কিন্তু ভাইয়া ধানের ক্ষেত্রে কি বলছিলাম, ধানের ক্ষেত্রে কি দলার বৃতিকে আলাদা করা যায়? বলো, ধানের ক্ষেত্রে কি দলার বৃতিকে আলাদা করা যায়? না। ধানের ক্ষেত্রে যেহেতু দলার বৃতিকে আলাদা করা যায় তখন ধানের ক্ষেত্রে আমরা পাবো পুষ্পপুট, ধানের ক্ষেত্রে পাবো পুষ্পপুট দুইটি, পুষ্পপুট পাবো দুইটি। তাহলে ধানের ক্ষেত্রে পু বা পেরিয়ান পাবো কয়টি? দুইটি, কারণ এখানে ফুল দল এবং পাপড়িকে, বৃতি এবং পাপড়িকে তুমি আলাদা করতে পারবো না। তারপরে পুংস্তবক থাকবে, স্ত্রীস্তবক উভয় ক্ষেত্রে থাকে। পুংস্তবককে ইংলিশে বলে অ্যান্ড্রোজিয়াম বা পুং, আর স্ত্রীস্তবক গাইনোজিয়াম বা গ। এক্ষেত্রে মনে রাখতে হবে যদি অধিগর্ভ হয় তাহলে কেমন চিহ্ন, আর যদি অধগর্ভ হয় তাহলে কেমন চিহ্ন, এই জিনিসটা জানতে হবে। যদি অধিগর্ভ হয় তার সবাই তার নিচে, যদি নিচে দাগ, আর অধগর্ভ হলে সবাই তার উপরে যেন উপরে দাগ। এই কথাই তো মাথায় রাখতে হবে। অধিগর্ভ না অধগর্ভ, অধিগর্ভ না অধগর্ভ, এটা মাথায় রাখতে হবে। দেখো অধি মানে কি? অধীনস্থ। অধি আর অধ, অধ মানে তার নিচে সবাই, অধ মানে কি সে সবার নিচে, সরি অধ মানে কি সে সবার নিচে, অধ মানে কি সে সবার নিচে, এই জন্য তার উপরে দাগ থাকবে, তার বাকি সব স্তবক তার উপরে। আর অধিগর্ভ মানে কি তার নিচে সবাই, তাহলে তার নিচে দাগ থাকবে অধিগর্ভ, অধিগর্ভ। দেখো অধিগর্ভ মানে তার নিচে সবাই, এই জন্য তার নিচে সবার দাগ। আর অধগর্ভ সে সবার নিচে, মানে তারা সবাই মানে তার বাকি যারা আছে তারা সবার উপরে আছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলে অধগর্ভ। এই এইগুলো দেওয়া আছে। তারপরে এক প্রতিসম ফুল হলে এই চিহ্ন, বহু প্রতিসম ফুল হলে এই চিহ্ন, পুরুষ হলে এটা, স্ত্রী হলে এটা, উভলিঙ্গ হলে এটা, আর কোনো কিছু যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে ইনফিনিটি চিহ্ন থাকবে।
মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ যেটাকে কেন্দ্র করে আমি ফুলটাকে আঁকাই, এটাকে মাতৃ অক্ষ বলে। মাতৃ অক্ষ আসলে আর কোনো কাজ নাই মাতৃ অক্ষের, কিন্তু কাজ না থাকলেও এটাকে তুমি যদি না আঁকাও, মাতৃ অক্ষকে তুমি যদি না আঁকাও তাহলে তোমার পুরো নাম্বার কাটা যাবে। মাতৃ অক্ষ আসলে সেভাবে কোনো কাজ নাই, তুমি যদি না আঁকাও তাহলে তোমার পুরো নাম্বার কাটা যাবে। যাই হোক, এখন আমরা দুইটা ফ্যামিলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা ফ্যামিলির নাম হচ্ছে মালভিসি, একটা ফ্যামিলির নাম হচ্ছে পোয়েসি। মালভিসিটা সাধারণত দ্বিবীজপত্রীকে প্রতিনিধিত্ব করে, আর পোয়েসিটাকে সাধারণত একবীজপত্রীকে প্রতিনিধিত্ব করে। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি মালভিসি এবং পোয়েসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, মালভিসি এবং পোয়েসি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো মালভিসি গোত্রের আন্ডারে গণ আছে 75টা এবং প্রজাতি আছে প্রায় 1000 থেকে 1500টা। এর মধ্যে সব থেকে বড় যে গণ তার নাম হচ্ছে হিবিস্কাস, যেটার আন্ডারে প্রায় 15টা প্রজাতি আছে, এবং হিবিস্কাস রোজা সাইনেন্সিস হচ্ছে জবার বৈজ্ঞানিক নাম। আমি আবারও বলতেছি, এই যে যেই পুষ্প সংকেত টাকানো, পুষ্প প্রতীকটা এখানে আঁকানো আছে, এই পুষ্প প্রতীকে জবার পুষ্প প্রতীক, যেটা কিনা মালভিসি গোত্রের একটা ফুল। মালভিসি গোত্রের আন্ডারে আবারও বলতেছি গোত্র গণ প্রজাতি, রাইট? গোত্র গণ প্রজাতি, জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি। তাহলে গোত্র আন্ডারে থাকবে গণ। মালভিসি গোত্রের আন্ডারে গণ আছে 75টা, আর এই 75টা গণের আন্ডারে প্রজাতি আছে 1000 থেকে 1500টা। কিন্তু তার মধ্যে সবথেকে গণ হচ্ছে হিবিস্কাস, এই হিবিস্কাসের আন্ডারেই হচ্ছে জবা ফুল। তাহলে ফুলকে সহজভাবে প্রকাশ করার জন্য ফুলবে সেটা পুষ্প প্রতীক এবং এটা পুষ্প সংকেত থাকে ফুলকে সহজভাবে প্রকাশ করার জন্য। ঠিক আছে, এবং আবারও বলতেছি এই জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে। তো ধানের ক্ষেত্রে একবীজপত্রী আর জবার ক্ষেত্রে দ্বিবীজপত্রী। তাহলে আমরা আগে ধান দিয়ে শুরু করি, তাই না? আমরা আগে ধান দিয়ে শুরু করি, একবীজপত্রী ধান দিয়ে শুরু করি। একবীজপত্রীর আন্ডারে 65টা ফ্যামিলি আছে, এবং সব থেকে উন্নত ফ্যামিলি, সব থেকে সর্বশেষ ফ্যামিলির উল্লেখ কথা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। সর্বশেষ ফ্যামিলির নাম হচ্ছে অর্কিডেসিয়া, যেখানে অর্কিড অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর পোয়েসি গোত্রের অবস্থান 34তম। পোয়েসি গোত্রের অবস্থান কত? 34তম। আর পোয়া শব্দের অর্থ কি? পোয়া শব্দের অর্থ হচ্ছে বাস টাইপের, জিনাস টাইপের। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি পোয়েসি গোত্র। আমাকে পোয়েসি গোত্র থেকে শুরু করি, একবীজপত্রী সমাপ্ত করে বসে। দেখো এগুলোতে কিন্তু সৃজনশীল আসে। একটি বীজপত্র, গুচ্ছমূল, আমরা আগে দেখে আসছি একবীজপত্রী হলে গুচ্ছমূল, শিরাবিন্যাস হলে সমান্তরাল, ফুলে 3-এর গুণিতক আকারে সবকিছু থাকবে, ফুলের পুষ্প, ফুলের পাপড়ি সব 3-এর গুণিতক আকারে থাকবে। বীজপত্র শীর্ষক ধান, অ্যাপিক্যাল বা শীর্ষক, শীর্ষ ধলা, ধনিয়া, আর ভ্রূণমুকুল পার্শ্বীয় দরকার নাই। আর গৌণ বৃদ্ধি ঘটে না, মানে এখানে কোনো ব্রাঞ্চ তৈরি হয় না। সর্বপ্রথম আবিষ্কৃত হচ্ছে বিউটামেসিয়া গোত্র, সর্বশেষ অর্কিডেসিয়া গোত্র, আর পোয়েসি গোত্রের অবস্থান 34তম। এটা জানতে হবে। এই চ্যাপ্টার যত বই তত ভুলি, আগে আমার কাছে বউ নাই, তাই সহজ করে দিব, টেনশনের কিছু নাই। এখন যা পড়তে সৃজনশীল আছে। তারপর দেখো পৈসি গোত্রের ক্ষেত্রে কি কি, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো এত সংখ্যা আমাদের লাগবে না। পৈসি গোত্রের নামটা একটু জানতে পারো, টাইপ জিনাস পোয়া থেকে, এইটা নাম করো না, সেটা জানতে পারো। আসো দেখো এখানে একটু চিত্রটা দেখো, খেয়াল করে, আমি আর আঁকাচ্ছি না, চিত্রটা দেখো। এটা একটা ধান গাছের কাণ্ড, ধান গাছের একটা কাণ্ড। তোমরা কি কখনো খেয়াল করে দেখছো ধান গাছের কাণ্ড বা আখের কাণ্ড বা বাঁশের কাণ্ডের বাইরে একটা মানে একটা আবরণের মতো থাকে, যে আবরণের মতো থাকে, সে আবরণ থেকে এরকম একটা লিগিউল বের হয়, লিগিউল পাতার গোড়ায়। এটা আমি যখন নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ যখন আমি তোমাদেরকে সাইকেলও পড়েছিলাম তখন দেখাইছিলাম। ধান গাছ টানা পরে দেখবা ধান গাছের পাতার গোড়ায় একটা ছোটটা প্রবৃদ্ধির মতো আছে, এটাকে লিগিউল বলে। এই যে লিগিউল থাকা, এই যে লিগিউল যে থাকাটা, এই লিগিউল থাকাটা কিসের জন্য লাগে? এই লিগিউলটা, এই যে লিগিউল যে আছে, এই লিগিউলটা হচ্ছে এই পোয়েসি গোত্রের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, লিগিউলের উপস্থিতি। কেন আঁকাচ্ছি না? কারণ আমি যদি এটা আঁকাই এখন ক্লাসের মধ্যে, তোমরাও আঁকাবা বা একবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা আঁকাইতে কবে না, এই জন্য আমি আঁকাচ্ছি না। অযথা জিনিস পড়ানো দরকার নেই। কথা বুঝছো কি বলছি? তাহলে এই লিগিউলটা দেখলে বুঝবা লিগিউল এই পোয়েসি গোত্রের ক্ষেত্রে, ধানের গোত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তারপরে দেখো এদের ফাঁপা কাণ্ড থাকতে পারে, বদ্ধকাণ্ডও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফাঁপা কাণ্ড থাকে, যেমন বাঁশ, আবার আখের ক্ষেত্রে বদ্ধকাণ্ড। এদের মূলগুলা গুচ্ছাকায় থাকে। এখন দেখো এদের ফুল, আগেই বলছিলাম ধানের ফুল হচ্ছে স্পাইকলেট, লেখেন এটা মিলে গেছে, স্পাইকলেট। ওই যে মনে আছে স্পাইক করে লেট করে ফেলছে, স্পাইক করতেছে লেট করে ফেলছে ধান লাগাইতে। ঠিক আছে, দেখো
এখানে গ্লুম ট্লুম এগুলো কিচ্ছু দরকার নাই, যেটা লাগবা সেটা হচ্ছে লেমা। এই লেমার কথা মনে রাখবা এবং প্যালিয়ার কথা মনে রাখবা। মঞ্জুরিপত্র আর উপমঞ্জুরিপত্র। মঞ্জুরিপত্রকে বলা হয় লেমা, দেখো ফুলের নিচে একটা পত্র, এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র প্যালিয়া। একটা লেমা থাকবে, একটা প্যালিয়া থাকবে, যে একটা লেমা আর একটা প্যালিয়া। লেমা এবং প্যালিয়া থাকবে দুটো লডিকিউল। লডিকিউল মানে হচ্ছে পুষ্পপুট। লডিকিউল মানে হচ্ছে পুষ্পপুট, এটাকে আমরা এভাবে প্রকাশ করি, লডিকিউল। থাকবে পুংকেশর। পুংকেশর দেখো একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, বেসিক্যালি তিনটা, বেসিক্যালি তিনটা না ছয়টা। পুংকেশর থাকবে কটা? ছয়টা। এইদিকে তিনটা, ওইদিকে তিনটা, দেখুন প্রত্যেকটার মধ্যে দুইটা করে আছে। আর স্ত্রীকেশর একটা, একটা মতো স্ত্রীকেশর, এবং এটা সর্বমুখ, বাতাস এরকম দুলবে, বাতাস এরকম দুলবে স্ত্রীকেশরটা। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো। শনাক্তকারী বৈশিষ্ট্য: কাণ্ড নলাকার, পর্ব মধ্য ফাঁপা, যেমন বাঁশ, মানে কাণ্ডর মাঝখানে ফাঁপা। লিগিউম থাকবে, একটু আগে বলছি। পুষ্প স্পাইকলেট, এটা কি মুখস্থ করার দরকার আছে? দেখো এই পুষ্প স্পাইকলেট যে এখানে সে বুঝবে না, সে আগে আমার পড়া পড়ে নাই, গত ক্লাসে আমার পড়া পড়ে নাই। পড়াইছিলাম যে রেজিম ছিল সরিষা, স্পাইক ছিল রজনীগন্ধা, স্পাইকলেট ছিল ধান, আর ক্যাপেচুলাম ছিল জারবেরা, সূর্যমুখী, গাঁদা। সেই স্পাইকলেটটা এখানে আসছে, এটা নতুন করে মুখস্থ করার দরকার নেই। এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য, দাগায় রাখো, 100% ইম্পর্টেন্ট দিয়ে দাগায় রাখো এই শনাক্তকারী বৈশিষ্ট্যকে। এই শনাক্তকারী বৈশিষ্ট্যকে, এই শনাক্তকারী বৈশিষ্ট্যকে 100% দিয়ে দাগায় রাখো, শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে? পরাগধানী সর্বমুখ একটু আগে দাগায় দিছি, পরাগধানী সর্বমুখ একটু আগে লিখে দিছি, এটা আবার আসছে। তারপর দেখো গর্ভমুণ্ড পালকের নাই, একটু আগে ছবিতে দেখছি এরকম পালকের নাই গর্ভমুণ্ড, এবং আঠালো। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা আমি ছবিতে দেখাবো। অমরাবিন্যাস মূলীয়, বলছিলাম একটু আগে পড়ার সময় যে অমরাবিন্যাস মূলীয় পড়তে হবে। অমরাবিন্যাস যে মূলীয় পড়তে হবে বলছিলাম, বলো অমরাবিন্যাস যে মূলীয় বলছিলাম, ঠিক আছে? আর ফল ক্যারিওপসিস, এটা কি বলছিলাম? ফল যে ক্যারিওপসিস, এটা কি বলছিলাম? তাহলে কোনো কিছুকে মুখস্থ করার দরকার আছে? কোনো কিছুকে মুখস্থ করার দরকার আছে? কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। আসো এখানে দেখো সাধারণ বৈশিষ্ট্য, যেটুকু বলবো সেটুকু, সব লাগবে না। স্বরূপ বাঁশ, বৃক্ষর মতো। মূল গুচ্ছমূল, কারণ একবীজপত্রী। কাণ্ড, কাণ্ড সাধারণত ফাঁপাই থাকে, সাধারণত ফাঁপাই থাকে, কিছু কিছু ক্ষেত্রে ফাঁপা থাকে না, যেমন আকার ভুট্টা। পাতা দরকার নাই, পাতায় লিগিউল আছে, এটুক জানলেই চলবে। পুষ্পবিন্যাস স্পাইকলেট আগেই দেখে আসছি। লেমাপ্যালিয়াস এগুলো কিচ্ছু দেখানোর দরকার নাই, ফুলের মধ্যে কিচ্ছু দেখানোর দরকার নেই এগুলা। দাঁড়াও, পুষ্পপুট, যে পুষ্পপুট আমি আগেই বলছি, পুষ্পপুটকে লরিকিউল বলে, পুষ্পপুটকে লরিকিউল বলে, এটা একটু আগে বলছি। পুংস্তবক তিনের গুণিতক আকারে থাকবে। পরাগধানী সর্বমুখ, আগেই বলছি। স্ত্রীস্তবক একটি গর্ভপত্য, একটি গর্ভাশয়, সবকিছু একটি। ঠিক আছে? গর্ভমুণ্ডে কিন্তু দুইটি ছিল, পালকের মতো দুইটি। অমরাবিন্যাস মূলীয়, ফল ক্যারিওপসিস, বীজ শস্যল, পুষ্প সংকেত। এই যে আসো, এটা নিয়ে এখন আমাদের আলোচনা, পুষ্প সংকেত। আসো, এটা এখন আমাদের আঁকাইতে হবে। এখন যেটা দেখাবো এটা এখন আমাদের আঁকাইতে হবে। এখন যেটা দেখাবো এটা আমাদের আঁকাইতে হবে। আসো, পুষ্প সংকেত, পুষ্প সংকেত, পুষ্পটাকে বোঝানোর জন্য দেখো, আমার ধানের ক্ষেত্রে মঞ্জুরিপত্র পাইছি, যেটাকে আমরা লেমা বলছি, মপ। মঞ্জুরিপত্র পাইছি, মপ। ঠিক আছে? তারপরে তারপরে আমরা কি পাইছি? উপমঞ্জুরিপত্র পাইছি, উমপ। মঞ্জুরিপত্র পর উপমঞ্জুরিপত্র, উমপ। মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, মপ, উমপ। ওকে, এবার দেখো এই যে যে ফুলগুলা ছিল, এই ফুলগুলা এক প্রতিসম ফুল। ধান, ধান যে এক প্রতিসম ফুল আমরা আগেই দেখে আসি, তাহলে এই চিহ্ন এক প্রতিসম ফুল, তুমি একবারই ভাগ করতে পারবা, আর পারবা না, এই চিহ্ন। এই ফুলের ক্ষেত্রে আমরা উভলিঙ্গ পাই, পুংস্তবক স্ত্রীস্তবক একসাথে পাই, জন্য এই চিহ্ন। পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই আছে। আচ্ছা বলো, ধানের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে কি কোনো মানে বিটিআর দলকে কি আমি আলাদা করতে পারি? বলো, ধানের ক্ষেত্রে বিটিআর দলকে কি আমি আলাদা করতে পারি? ধানের ক্ষেত্রে পাই না। ধানের ক্ষেত্রে আমরা কোনো বিটি এবং দলকে আমরা আলাদা করতে পাই না। তো ধানের ক্ষেত্রে যদি বিটি আর দলকে আলাদা করতে পারি না, ধানের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? পুষ্পপুট বলবো। কি বলবো? পুষ্পপুট। তাহলে পু, পু কয়টা? দুইটা। পু কয়টা? দুইটা। পুষ্পপুট কয়টা? দুইটা।
পুংস্তবক, 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 পুং 3 + 3 আর গর্ভাশয় একটি, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয় কয়টি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বাকি সব স্তবক গর্ভাশয়ের নিচে থাকবে, বাকি যা কিছু গর্ভাশয়ের নিচে থাকবে। ঠিক আছে? অধিগর্ভ। এই এখন এখানে আমরা আঁকাবো। কেমনে আঁকাবো দেখো, প্রথমে আমরা মঞ্জুরি পত্র দিব। মঞ্জুরি পত্র, ফুলের নিচে একটা পাপড়ির মতো থাকবে, এ হচ্ছে মঞ্জুরি পত্র, লেমা। এ হচ্ছে মঞ্জুরি পত্র বা লেমা। এ হচ্ছে মঞ্জুরি পত্র বা লেমা, মঞ্জুরি পত্র বা লেমা। তারপর থাকবে উমপ বা উপমঞ্জুরি পত্র বা লেমা আর প্যালিয়া। লেমা এবং প্যালিয়া দিয়ে দিলাম, লেমা দিলাম এবং প্যালিয়া দিলাম, লেমা দিলাম এবং প্যালিয়া দিলাম, মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র, লেমা প্যালিয়া। তাহলে দেখো, দেখো যেগুলো লিখতে হবে সেগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি, প্যাস লাগাবা না কিন্তু। লেমা এবং প্যালিয়া, লেমা এবং প্যালিয়া, মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র। সাউন্ড নাই? হ্যালো, দেখো দিলাম এক লিঙ্গ ফুল, সরি এক প্রতিসম ফুল, এটা আলাদাভাবে দেখানোর মতো কিছু নাই, এটা ফুলের ছবি দেখেই বোঝা যাবে। উভলিঙ্গ ফুল, এটার জন্য আলাদাভাবে বসানোর কিছু নাই, যখন তুমি পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই দিয়ে দিবা তখনই বোঝা যাবে এটা উভ লিঙ্গ ফুল। পুষ্পপুট বা পেরিয়ান্থ দুইটা, লডিকিউল বলা হয় এটাকে, এটা বুঝাইতে হবে। এই যে পুষ্পপুট দুইটা, এই একটা এই একটা, পুষ্পপুট, এটাকে বলে লডিকিউল। পুষ্পপুট বা লডিকিউল, পুষ্পপুট বা লডিকিউল, পুষ্পপুট বা লডিকিউল দুইটা, পুষ্পপুট বা লডিকিউল দুইটা। এবার একটু গর্ভাশয়ে চলে আসি। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই আর এখানে পুং স্তবক আছে 3+3, তাহলে 3 থাকবে ভেতরের দিকে, 3 থাকবে বাইরের দিকে। 3+3 মানে হচ্ছে 3 থাকবে ভেতরের দিকে, 3 থাকবে বাইরের দিকে। 3+3 মানে হচ্ছে 3 থাকবে ভেতরের দিকে, 3 থাকবে বাইরের দিকে। তাহলে ভেতরের দিকে 3টা, একটু একটু এরকম, এই, এবং 3 থাকবে বাইরের দিকে। এই এগুলো হচ্ছে পুংস্তবক। এ হচ্ছে পুংকেশর বা পুংস্তবক, পুংকেশর বা পুংস্তবক, পুংকেশর, পুংকেশর। তাহলে এটা ছিল পুষ্প সংকেত, এটা হচ্ছে পুষ্প প্রতীক। এটা দিলাম আমরা পুষ্প প্রতীক। ডান, ধান শেষ, পরিচয়গত শেষ, পরিচয়গত শেষ। ওকে, পারবো। এখান থেকে কিন্তু সৃজনশীল আসে, আমি আবারও বলতেছি, এখান থেকেও সৃজনশীল আসে। এখন যদি তোমাকে কেউ শনাক্ত করে বৈশিষ্ট্য আগাইতে বলে, তোমাকে যদি বলে এখানে শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো লেখো, তুমি কিভাবে লিখবা? শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখবা? পরিচয়গতের শনাক্ত করে বৈশিষ্ট্য। তোমাকে বললো যে ভাইজান আসেন, আপনি পরিচয়গতের শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো লেখেন, পরিচির শনাক্তকরণ, তোমরা কিভাবে লিখবা? কিভাবে লিখবা? প্রথমে বলবা, প্রথমে বলবা এটা এটা গাছের টাইপগুলো কেমন। এটা বিরুৎ জাতীয়, বিরুৎ জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদ এক্সেপ্ট বাঁশ, সর্বোচ্চ গুল্ম হতে পারে। কাণ্ড ফাঁপা, কাণ্ড ফাঁপা এক্সেপ্ট, এক্সেপ্ট আখ ভুট্টা, আখ ভুট্টা বাদে কাণ্ড ফাঁপা থাকবে। আচ্ছা, তারপরে এদের পুষ্পমঞ্জুরি কেমন? এদের পুষ্পমঞ্জুরি হচ্ছে স্পাইকলেট, স্পাইকলেট পুষ্পমঞ্জুরি, যেমন ধান, স্পাইকলেট মঞ্জুরি,
পুষ্পমঞ্জরি কেমন? স্পাইকলেট প্রকৃতির। তারপর দেখো নিজে নিজে একটু চিন্তা কর, ধান কেমন? পরাগধানী সর্বমুখ, যা যা মনে থাকে, পরাগধানী সর্বমুখ, সর্বমুখ এটা আমরা আগে জেনে আসছি। আমরা যা যা জানি, যা জানি সব লিখে দিবা। গুচ্ছমূল, গুচ্ছমূল। তারপরে সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস, যা যা মাথায় আসে আমি আবারও বলতেছি সব লিখে দিবা, কেউ তোমার মানা করবে না। এগুলো আলাদাভাবে মুখস্থ করার মতো কিছু নাই, যখন যেটা মাথায় আসবে যখন যেটা মাথায় আসবে তখন সেটা লিখে দিবা। তারপরে পুষ্পপুট, পুষ্পপুট, পুষ্পপুট দুটি। তারপরে পুংস্তবক, পুংস্তবক তিনের গুণিতক, তিনের গুণিতক। গর্ভাশয়, গর্ভাশয় গর্ভকেশর একটি, গর্ভমুণ্ড দুটি, গর্ভমুণ্ড দুটি পালকের ন্যায়, পালকের ন্যায়। আরো দেওয়া সম্ভব, ফল ক্যারিওপসিস, ফল ক্যারিওপসিস, ফল ক্যারিওপসিস। অমরাবিন্যাস মূলীয়, অমরাবিন্যাস মূলীয়, অমরাবিন্যাস মূলীয়, অমরাবিন্যাস মূলীয়। বীজ শস্যল, বীজ কেমন? শস্যল, বীজ কেমন? শস্যল, যেটা আমরা খাই, বীজ শস্য। নাও আর লাগবে? যদি পরিচিত সমাপ্ত করে বৈশিষ্ট্য বলে আর লাগবে? ঠিক আছে, আর লাগবে না। পরিশেষে এই যে আমি যা আঁকাইলাম, এই আঁকার উপরে আমি একটা আন্ডা পাবো, আমরা জিরো পাবো, আন্ডা পাবো আর জিরো পাবো। কেন জানো? এর একটা জিনিস নাই, সব লিখে দিয়ে আসলাম, তারপর আমি একটা আন্ডা পাবো। কোন কারণে পাবো বলো তো? কোন জিনিসটা নাই যে জিনিসটার কারণে আমাকে আন্ডা পাইতে হবে? ক্যান ইউ টেল মি? মাতৃঅক্ষ নাই। ইয়েস, এই মাতৃঅক্ষ নাই বলে এত সুন্দর করে আঁকানোর পর আমি আন্ডা পাবো, জিরো পাবো, মাতৃঅক্ষ না থাকার কারণে। ওকে, অবশ্যই দিব মাতৃঅক্ষ। বই থেকে এখন দেখতে হবে পয়েসি গোত্রের কয়টা উদ্ভিদের নাম দিছে। দাগাও। ব্যাম্বুসা ব্যাম্বুস, বাসায় বৈজ্ঞানিক নাম। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়, শেষ। কিন্তু বাঁশকে ঘাস বলা হয়, বাঁশকে ঘাস বলা হয়, এটা বড় আকৃতির ঘাস। বাংলাদেশে কত প্রজাতির ঘাস আছে? 28 প্রজাতির ঘাস আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। অরাইজা সেটিভা ধানের বৈজ্ঞানিক নাম, শেষ। সাক্কারাম অফিসিনারাম আখের বৈজ্ঞানিক নাম, জানতে হবে। ট্রাইটিসিয়াম এস্টিভাম গমের বৈজ্ঞানিক নাম, দাগাও। জিয়ামেইস ভুট্টার বৈজ্ঞানিক নাম, দাগাও। বার্লির বৈজ্ঞানিক নাম, দাগাও। লেমন গাছের বৈজ্ঞানিক নাম, লেমন, লেমন মানে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেটাস আছে। নলখাগড়া দরকার নেই, ঝাড়ু ঘাস এগুলো দরকার নেই। দুর্বা ঘাস যদি পারো পড়তে পারো, ডেকটাইলন। আর বাকিগুলো দরকার নেই, এত পরীক্ষা আসবে না। তো একটা জিনিসকে আমরা খেয়াল করলাম, সেটা হচ্ছে পৈসি গোত্রটা, পৈসি গোত্রটা খাদ্যশস্য হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। পৈসি গোত্রটা খাদ্যের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, খাদ্যশস্য, ধান গম ভুট্টা। তাহলে পৈসি গোত্রের গুরুত্ব যদি তোমাদেরকে বলে, তাহলে তোমরা এখানে সহজভাবে উত্তর দিতে পারবা আমাদের খাদ্যের জন্য আমরা কার উপর ডিপেন্ডেন্ট? পৈসি গোত্রের উপর ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট? খাদ্যের জন্য পৈসি গোত্রের উপর ডিপেন্ডেন্ট, এই কথাটা তোমরা উল্লেখ করে দিবা। ঠিক আছে, চলে যাবো আমরা মালভিসি গোত্রে। এখানে এগুলো আর দাগাইলাম না। মাইসি গোত্রের ক্ষেত্রে দেখো, সর্বপ্রথম যে গোত্রটা আমরা উইন্টার এশিয়া, সর্বশেষ গোত্র হচ্ছে অ্যাস্টোরেসিয়া, আর আমাদের মালভিসিটা আছে হচ্ছে 102তম অবস্থানে, কারণ 315টা গোত্র আছে মালভিসি মানে দ্বিবীজপত্রীর।
তাহলে একবীজপত্রীতে আর দ্বিবীজপত্রী পার্থক্যটা, দ্বিবীজপত্রীতে 315টা ফ্যামিলি আছে। এই 315টা ফ্যামিলির মধ্যে প্রথম ফ্যামিলি হচ্ছে অ্যাস্টেরেসিয়া, অ্যাস্টেরেসিয়া সরি উইন্টারেসিয়া, আর সর্বশেষ হচ্ছে অ্যাস্টেরেসিয়া। আর মালবিসি আছে 104তম 102তম অবস্থানে। এগুলো লাগবে। আর কিছু পড়ার না পর মালবিসি গোত্রের অবস্থানটা দ্বিবীজপত্রের মধ্যে কত একটু জেনে নিও। মালবিসি গোত্রের মধ্যে 75টা গণ আছে, 100টা 105 এগুলো আমি বলে ফেলছি। এর মধ্যে হিবিস্কাস সব থেকে বড় গণ, এটা আমি তোমাদের আগে বলে ফেলছি, দেখাও। মালবিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা কিন্তু এই যে মনে আছে ম্যাগনোলিপসিয়া দ্বিবীজপত্রী, এটার অন্তর্ভুক্ত কিন্তু এটা। দাগাই দিই পরে আমি বলবো। দেখো, উদ্ভিদের কচি অংশ রোমস এবং নিউসিলেস পূর্ণ, জবা দিয়ে মনে রাখবা। এখানে যা আছে সব জবা দিয়ে মনে রাখবা, জবা। ওয়েট ওয়েট দেখি জবা উদ্ভিদের একটা ভিডিও আমার চ্যানেলে ছিল, এখনো আছে কিনা। ওটা আমি কোনো কারণে রিমুভ করে দিয়েছিলাম নাকি কে জানে, একটু চেক করি। জবার ওই ভিডিওটা দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যেত সব। নাই মনে হয়, কোনো একটা কারণে ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, একটা প্রবলেম হয়েছিল, থাকলে ভালো হতো। একটা ভিডিওতে তোমার জবা ফুল শিখে হয়ে যেত সব। সমস্যা নাই, আমি তো গেলে আবার বানাবো না। না, নট অ্যাভেলেবেল। আচ্ছা, হোয়াট আই ওয়াজ সেইং, জবা ফুলের বলছে কাণ্ড মিউসিলেস পূর্ণ। মিউসিলেস কি? মিউসিলেস হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ। মিউসিলেস কি? মিউসিলেস না, ওটা না, ওটা যেটা ভাগ্নের সাথে, ওটা আমার ভাগ্নের সাথে তালহার সাথে যেটা জবা বলছিলাম, ওটা ওটা না। মিউসিলেস পূর্ণ মানে কি? মিউসিলেস পূর্ণ মানে হচ্ছে পিচ্ছিল জাতীয় পদার্থ, ঠিক আছে? অর্থাৎ কাণ্ডটা কাটার পরে পিচ্ছিল পিচ্ছিল জিনিস বের হবে, ওটাকে বলে মিউসিলেস। পাতায় মুক্তবাসী উপপত্র, অর্থাৎ এই ধরো পাতা, পাতার এইখান থেকে আবার দুটো উপপত্র বের হবে, এটা মুক্তবাসী উপপত্র বলে। ফুলে বৃতি আছে এবং উপবৃতিও আছে। দলমণ্ডল টুইস্টেড বা পাকানো, এটা আমরা অলরেডি দেখে আসছি, ফুলের পাপড়ি পাকানো। পুংকেশর অসংখ্য থাকে, এই জন্য আমরা ইনফিনিটি সাইন ব্যবহার করি। আর এগুলো লাগবে না। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার, এটা আমরা দেখে আসছি, যে এরকম টাইপের হবে। পরাগরেণু বৃহৎ এবং কাটা 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 এরকম পরাগরেণু। অমরাবিন্যাস অক্ষীয়, দেখে আসছি, এক্সিয়াল আক্সিয়াল আজ, এক্সিয়াল জবা। ফল ক্যারিওপসিস এবং বেরি, সরি ফল ক্যাপসুল এবং বেরি। আগে দেখেছিলাম ক্যাপসুল বহু কপাটে ভেঙে হয়ে যায়, এবং বেরি, এই দুই টাইপের হয় ফল। দেখো আরো একটু লাগবে। গাছ অনেক রকমের হইতে পারে, যেহেতু এটা দ্বিবীজপত্রী, তার মানে প্রধান মূল থাকবে। পাতা জালিকা শিরা বিন্যাস থাকবে, যেটুকু দেখাচ্ছে শুধু এইটুকুই। পুষ্প সাইমোস হবে, এটা আমরা দেখে আসছি, পুষ্পপত্র বিন্যাসের মধ্যে সাইমোস। পুষ্প উভলিঙ্গ, গর্ভপাদ, সমাঙ্গ, অনেক কিছু হইতে পারে। উপবৃতি থাকবে, বৃতি থাকবে 5টি, দল থাকবে 5টি, দল টুইস্টেড বা পাকানো থাকবে, দল টুইস্টেড বা পাকানো থাকবে, এগুলো আমরা জানি। পুংস্তবকে দাগানো লাগবে না, স্ত্রীস্তবকে দাগানো লাগবে না। সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট দাগায় রাখতে পারো। অমরাবিন্যাস অক্ষীয়, এটা আমরা জানি। ফল ক্যাপসুল বেরি, কখনো সাইজ জোগাপ হতে পারে, এটাও আমরা জানি। তো আমাদের এই সংকেতটা নিয়ে কাজ করতে হবে, মধ্যে করতে হচ্ছে এটা, আমি লিখে দিব তোমাদেরকে, আসো দাগাইতে দিলাম, আমি লিখে দিব, আমি আসো। জবা ফুল,
জবা ফুলের পুষ্প প্রতীক, জবার পুষ্প প্রতীক, জবার পুষ্প সংকেতটা আগে দেখি আমরা, জবা পুষ্প সংকেতটা আগে আমরা দেখি, ঠিক আছে? জবা পুষ্প সংকেত শুরু করতে হবে সে বহু প্রতিসম ফুল দিয়ে। এটা মানে হচ্ছে সে বহু প্রতিসম ফুল, এটা মানে হচ্ছে এক প্রতিসম, এরকম ক্রুশ চিহ্ন, এটা বহু প্রতিসম। সে উভলিঙ্গ ফুল, তাহলে এভাবে থাকবে। ওকে, তার কি আছে? উপবৃত্তি আছে এবং বৃত্তিও আছে। তাহলে প্রথমের দিকে তার উপবৃত্তি পাওয়া যায়, প্রথম দিকে তার উপবৃত্তি পাওয়া যায় কয়টি? 5টি, উবৃ 5টি। তার বৃত্তিও আছে 5টি এবং যুক্ত, একটার সাথে একটা যুক্ত, কারণ আমরা জানি এটা ভালভেট বা পান্তস্পর্শী, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, 5 দিয়ে ব্র্যাকেট দিলাম, মানে যুক্ত। উপবৃত্তি 5টা। তার আছে দল কয়টা? 5টা। পাপড়ি আছে 5টা এবং এটা টুইস্টেড বা পাকানো আকারে থাকবে। তার পুংকেশর থাকবে অসংখ্য, তার পুংকেশর থাকবে অসংখ্য, এই জন্য ইনফিনিটি সাইন। পুংকেশর থাকবে অসংখ্য, এই জন্য কি ইনফিনিটি সাইন, এবং এগুলো আবার একটার সাথে একটা যুক্ত থাকবে। আরেকটা বিষয় বলছে, দল আর পুংস্তবক একই জায়গা থেকে বেরোবে, এই জন্য উপরে দাগ। দল আর পুংস্তবক একই জায়গা থেকে বেরোবে, এই জন্য একই একটা দাগ, ঠিক আছে? এবং সবচেয়ে গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে থাকবে, মানে অর্থাৎ তার নিচে সবাই থাকবে, এবং গর্ভাশয় থাকবে কি 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং সেটা আবার যুক্ত থাকবে, 5টা থাকবে এবং তারা আবার সংযুক্ত থাকবে, 5টা থাকবে এবং তারা কি থাকবে? সংযুক্ত থাকবে। এটা আমরা শুরু করি, চলো আঁকানো আমরা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে মাতৃঅক্ষ আঁকাই, এটা ভুল করা যাবে না। মাতৃঅক্ষ দিয়ে দিলাম, মাতৃঅক্ষের নিচ বরাবর স্ট্রেট লাইন বরাবর সব আঁকাইতে হবে তোমাকে, মাতৃঅক্ষ থেকে স্ট্রেট লাইন বরাবর তোমাকে সব আঁকানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? এভাবে করে ইমাজিনারি লাইন কল্পনা করে তুমি সব কিছু আঁকাবা। মাতৃঅক্ষ যদি উল্টাপাল্টা হয়ে যায় আঁকানোর সময়, পরে একটু জাস্ট একটু ঘষা মাজা করে নিও, তাহলেই হবে। শুরু করো, ভিতর থেকে শুরু করো, তাহলে ভালো হবে। গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? ভিতর থেকে শুরু করো, 1 2 3 4 5, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট বা 5টা দিলাম। এই যে গর্ভাশয়, এটা কি এক্সিয়াল বা অক্ষীয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু এক্সিয়াল বা অক্ষীয়। ওকে, গেল। এবার পুংস্তবকার দল একই জায়গা থেকে বের হয়েছে, পুংস্তবকার দল একই জায়গা থেকে বের হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা এইভাবে একটা দাগ দিব, একই জায়গা থেকে বের হয়েছে বোঝানোর জন্য। পুংস্তবক অসংখ্য, তাহলে এইভাবে দিয়ে দিব অসংখ্য, অনেকগুলো আছে। পুংকেশ অসংখ্য, এরকম অনেকগুলা, অনেকগুলো ইচ্ছা মতো দিয়ে দিবা। এবং একটার সাথে একটা কানেক্টেড, মাথায় রাখতে হবে। একই জায়গা থেকে বের হয়েছে, এটা বোঝা যায় একটা সাথে কানেক্টেড। ঠিক একই লাইন থেকে বের হবে দল, একই লাইন থেকে বের হবে দল, দল বা কি? পাপড়ি। দল বা পাপড়ি একই লাইন থেকে বের হবে, দল বা পাপড়ি একই লাইন থেকে, কিন্তু কয়টা? 5টা। একটা দল বা পাপড়ি একই লাইন থেকে বের হবে কয়টা? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। একই জায়গায় দেখো, সবুজ আর এই লাল বেগুনটা, সরি সবুজ আর গোলাপি একই জায়গা থেকে বেরোচ্ছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে তারা একই জায়গার, একই অংশের। এখন মনে রাখতে হবে দলগুলো কিন্তু টুইস্টেড, দল যে 5টা থাকবে টুইস্টেড বা পাকানো, অবশ্যই মাথায় রাখবা। দল বা টুইস্টেড বা পাকানো প্রকৃতির হয়, তাহলে আঁকাইতে হবে এমনভাবে একটা ভিতরে একটা বাইরে। তাহলে এই পরেরটা ভিতরে চলে যাবে।
ছোট বড় হয়ে গেছে যদিও, এই পাশে একটু দেখতে খারাপ লাগতেছে, ওয়েট একটু কাটতে হবে এটা। দেখো এটা পুরোপুরি ভিতরে চলে গেছে, তাই এটাকে উপরে উঠিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ওকে, এই হয়ে গেল। এই পাকামোড়া আঁকাইতে যে একটু মাথা পাকা যায়, ঠিক আছে, পাপড়িয়াইতে আঁকাইতে যে একটু অনেক প্যারা খাওয়া লাগে। ওকে, শেষ, তাও হয়েছে। এবার বৃত্তি, বৃত্তিগুলো একটা সাথে একটা সংযুক্ত থাকবে, বৃত্তিগুলো একটা সাথে একটা সংযুক্ত থাকবে, বৃত্তি এই লাইন বরাবর বের করতে হবে, একটা সাথে একটা সংযুক্ত থাকবে। এভাবে বুঝিয়ে দেবে সংযুক্ত। এই যে মাতৃ অক্ষর কাটতে হচ্ছে, বৃত্তি একসাথে এটা বুঝাইতে হবে সংযুক্ত, বৃত্তিগুলো একটা সাথে সংযুক্ত সেটা বুঝাইতে হবে। আমার চিত্র একদম পুরো ভস্কায় গেছে আসলে, এই চিত্রের লাস্টে দিয়ে এসে একদম ভস্কায় ফেলছি। ওকে, বৃত্তি হয়ে গেলো, সবশেষে উপবৃত্তি, উপবৃত্তি লাগানো থাকবে না এটার সাথে একটা, উপবৃত্তি এটার সাথে লাগানো থাকবে না। তো এখন যখন তোমরা এটাকে খাতার মধ্যে আঁকাবা, তোমরা যখন এটাকে খাতার মধ্যে আঁকাবা, তখন তোমাদের এত প্যারা নেওয়া লাগবে না, খাতার মধ্যে আঁকানোটা সহজ হবে। খাতা তোমার সামনে থাকবে, তোমার উপর দিকে, এই জন্য একটু প্যারা হচ্ছে আমার। খাতা আঁকানোর সময় এত বেশি প্যারা খাবা না, শেষ। যদি একটু বাঁকা ধরা হয়ে গেছে, কিন্তু ইনশাল্লাহ তোমরা আগাইতে পারবা, নেভার মাইন্ড। এটা হচ্ছে মাতৃক্ষ। ওহ, অবশেষে শেষ হয়েছে, ঘাম ঝরে গেছে টাকাতে যায় আমার। ওকে, গেল। তাহলে হচ্ছে জবা, জবা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখে দিয়ে যাও, তাহলেই শেষ। তাহলে আজকের মতো সমাপ্তি, জবা শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো তাহলে মালবিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের শনাক্তকরণ। প্রথমত কাণ্ড মিউসিলেসপূর্ণ, গুল্ম অথবা বৃক্ষ প্রকৃতির হতে পারে। কচি কাণ্ড মিউসিলেসপূর্ণ, কচি কাণ্ড মিউসিলেজ পূর্ণ। কচি কাণ্ড কি পূর্ণ? মিউসিলেজ পূর্ণ। কাণ্ড গেল, এটা বিরুৎ প্রকৃতির কিন্তু হয় কিছু, এটাও অ্যাড করে দাও। তারপরে প্রধান মূল, প্রধান মূল জালিকা শিরা বিন্যাস, মুক্ত প্রান্তীয় উপপত্র, মুক্ত প্রান্তীয় উপপত্র, সাইমোস প্রকৃতির ফুল, রেজিমোস আর সাইমোস, এটা সাইমোস পুষ্পবিন্যাস, সাইমোস পুষ্পবিন্যাস, একটা ফুলের মধ্যে একটাই, একটা ডালের মধ্যে একটা ফুলই থাকতে পারে, বড় জোর 2-3টা থাকতে পারে, অনেকগুলো থাকবে না, ঠিক আছে। ফুল কি অসমঙ্গ না উসমঙ্গ এগুলো দরকার নাই। বৃতি সাধারণত 5টি, সাধারণত 5টি, উপবৃত্তিও, উপবৃত্তি থাকবে। পরাগধানী বৃক্কাকার, পরাগধানী বৃক্কাকার, এই যে একটা ভুল করছি, এটা এখন ঠিক করতে হবে। এটা প্রত্যেকটারে কিডনি শেপ বানাইতে হবে, প্রত্যেকটারে কিডনি শেপ বানাইতে হবে, এই জায়গায় ভুল হয়ে গেছে।
জবা ফুলের পুষ্প সংকেত আঁকানো, পুষ্প প্রতীক আর কি, খবর আছে যে কিডনির মতো করতে হবে কিছুটা। পরাগধানী বৃক্কাকার। আর কি কি টপিক আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি? দলমণ্ডল 5টি, দলমণ্ডল 5টি, ফল কেমন, ক্যাপসুল, ফল কেমন, ক্যাপসুল হইতে পারে, বেরি হইতে পারে এবং সাইজোকার্প হইতে পারে। ক্যাপসুল হইতে পারে, বেরি হইতে পারে এবং সাইজোকার্প হইতে পারে। অমরাবিন্যাস অক্ষীয় বা এক্সিয়াল, অমরাবিন্যাস অক্ষীয় বা এক্সিয়াল। আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই, শেষ। এসে মালবিসি করতে শনাক্তকারী বৈশিষ্ট্য, টান। কয়েকটা মালবিসি করতে উদ্ভিদ দেখাই দিই, তাহলেই খতম। দেখো এখান থেকে এমসিকিউ আসে। প্রথমে মনে রাখতে হবে জবার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেনসিস। জবা অনেক গুরুত্বপূর্ণ। দেখো জবার ফুলের রস মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে, চুল কালো হয়, লম্বা হয়, চুল পড়া বন্ধ হয়। জবা কুসুম তেলের একটি উপকারী প্রধান। জবার কলি সকালে কিছুদিন খেলে দুর্বলতা কেটে যায়। জবা ফুল রক্ত আমাশয় অশ্বরোগের একটি ভালো ওষুধ। পুজো উপকরণ, এই প্রত্যেকটা লাইন থেকে সৃজনশীল প্রশ্ন চলে আসে। যেমন এমন একটা ওষুধ আছে যেটা খেলে দুর্বলতা কেটে যায়, রক্ত আমাশয় দূর হয়, এটা দিয়ে উদ্দীপক দিয়ে দেয়। ঢ্যাঁড়স ডায়াবেটিস রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবজি হিসেবে ব্যবহার করা হয়, স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। অনেক বেশি আয়রন থাকে, এই কারণে শরীরে দুর্বলতা কমে, ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক উপকারী এবং অনেক আশা পাওয়া যায়। কার্পাস তুলা বৈজ্ঞানিক নাম জানতে হবে। এই কার্পাস তুলা থেকে একটা লাইনই লাগবে, সেটা হচ্ছে এই তুলা জীবাণুমুক্ত করে শল্য চিকিৎসায় বা সার্জারির সময় ব্যবহার হয়। অর্থাৎ সার্জিক্যাল যে কটনগুলো আছে এটাই হচ্ছে এই কার্পাস তুলা থেকে তৈরি করা হয়। কেনাফ, যা যদি পারো তাহলে পৈরো। মেস্তাপাট, স্থলপদ্মের বৈজ্ঞানিক নামটা যদি পারো তাহলে পৈরো। ইন্ডিয়ান টিউলিপের কাঠ দিয়ে খেলনা এবং পেন্সিল তৈরি করা হয়, এটা দাগায় রাখো। ঠিক আছে, ডান। ওকে, ডান। এই এটা উল্টা পাল্টা কমেন্ট করে, হ্যাঁ। কার ক্লাস ভালো, কার ক্লাস খারাপ? রাজীব ভাইয়ের ক্লাস করছিস কোনোদিন? উল্টা পাল্টা কথা বলতেছিস, খবর আছে। আমার সামনে অন্য টিচার নিয়ে উল্টাপাল্টা বলার আগে, বিশেষ করে আমার বায়োলজি ডিপার্টমেন্টে আরেকজন নিয়ে উল্টাপাল্টা কথা বলার আগে কিন্তু সাবধান। আসো, ইন্ডিয়ান টিউলিপের কাঠ থেকে পেন্সিল খেলনা কাঠ তৈরি করা হয়, এটা জানলাম। গেল। দেখো পৈসি গোত্র আর মালবিসি গোত্রের পার্থক্য ভাই নিজেরাই পারবা, এগুলো পড়লে এইগুলোতে কিন্তু সৃজনশীল আসে, নিজেরা পারবা। তারপর একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য পারবা, এবং এটা তোমাদের সামনে আবার টিস্যু টিস্যু চ্যাপ্টারে তোমাদেরকে আবার রাজীব ভাই পড়াবেন। এগুলো আমি আর দিলাম না। গেল। আসো এবার আমরা ইয়েতে যাই, প্রশ্ন দেখি। আগের দিন তো প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ দাও নাই তোমরা। সৃজনশীল দেখবো, সৃজনশীল প্রথম দুটা করছি। আসো এখান থেকে দেখি। আজকে বললাম না আগে ক্লাস শেষ হয়ে যাবে। উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী রবিন দুটি উদ্ভিদ সংগ্রহ করে দেখলো। একটি ফুলের গর্ভাশয় নেই, তার মানে লগ্নবীজি। কিন্তু অপরটির ফুলে গর্ভাশয় বিদ্যমান এবং অমরা বিন্যাস অক্ষীয়। অক্ষীয় মানে আজ, মানে জবা। করতে কি আসলো? পুষ্পবতী কি ধানের পুষ্প সংকেত ব্যাখ্যা করে পারবো এগুলো আমরা। উদ্দীপকের ফুল দুটির শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। ফুল দুটির শ্রেণীর মধ্যে পার্থক্য লিখো। খেয়াল করো প্রশ্নটা, ফুল দুটার শ্রেণী। কোন ফুলটার কথা বলছে? যে এই ফুলটা, এই ফুলটা কি একটা আবৃতবীজী। ফুলটা কি? প্রথমত একটা আবৃতবীজী। আবৃতবীজী দুটো শ্রেণী আছে, লিলিওপসিডা আর ম্যাঙ্গোলিপসিডা। অর্থাৎ একবীজপত্রী দ্বিবীজপত্রী, একবীজপত্রী দ্বিবীজপত্রী দুটি শ্রেণীর মধ্যে পার্থক্য বলবা। তোমাদের বই একটু আগে দেখা দিয়ে আসছি।
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উদ্ভিদটি যে গোত্রে অন্তর্ভুক্ত তার তাৎপর্য বিশ্লেষণ করো। মালবেসি গোত্রের তাৎপর্য একটুকে পড়ায় আসছি। দ্বিতীয় গোত্র হচ্ছে জবার, জবার মানে মালবেসি গোত্র, মালবেসি গোত্রের তাৎপর্য। গ নাম্বার প্রশ্নে শ্রেণী চাইছে, লিলিওপসিডা আর ম্যাঙ্গোলিপসিডিয়ার শ্রেণী দুটো পার্থক্য, অর্থাৎ একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য। আর এখানে কিন্তু মালবেসি গোত্র চাইছে, এখানে কিন্তু কি চাইছে, মালভেসিয়া। ওকে, পারবো। দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ধানের গর্ভমুণ্ড, আর এটা হচ্ছে জবা ফুলের পরাগধানী। এটা কিন্তু গর্ভমুণ্ড। কেমনে বুঝলাম গর্ভমুণ্ড? যে পালকের ন্যায় দুইটা, পালকের ন্যায় দুইটা গর্ভমুণ্ড। ওকে, উদ্দীপকের বি যে গোত্রে অন্তর্ভুক্ত তার শনাক্তকারী বৈশিষ্ট্য পারবো। একটু আগেরটাই মালবেসি, মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য। চিত্র এ প্রতিনিধিত্বকারী গোত্রের পুষ্প সংকেত বিশ্লেষণ করো। ধানের পুষ্প সংকেত, ধানের পুষ্প সংকেত এবং লিখে বিশ্লেষণ করতে হবে, খুবই সহজ। পুষ্প সংকেতের বিশ্লেষণ কিন্তু জানতে হবে। দেখছো এখন সব পানি পানি হয়ে যাচ্ছে না? এখন সবই পানি পানি হয়ে যাচ্ছে, পানি পানি হয়ে গেই। এরপরের চ্যাপ্টার হচ্ছে অনুজীব। অনুজীব পড়ানোর পরে মানে সামনের সপ্তাহে, সামনের সপ্তাহে আমি তোমাদের অনুজীব পড়াবো। অনুজীব পড়ানোর পরে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তার মানে তারপরে তোমাদের আজিব ভাই এন্ট্রি হবে। ঠিক আছে, আমার কিন্তু 4টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, অনুজীব পড়ালে 5টা হয়ে যাবে। তারপর আর 1 সপ্তাহ রোজার মাসে, এরপরে আবার দেখা হবে রোজার মাসে। উদ্ভিদবিজ্ঞান শিক্ষক রাগিব ক্লাসে প্রথম এক প্রকার উদ্ভিদ সম্পর্কে বললেন তাদের দিনিশেক সাধারণত হয় না, অবভিয়াসলি নগ্নবীজি, এবং আর কি গুণে সৃষ্টি হয়, তার মানে অবশ্যই নগ্নবীজি। পরে তিনি আরও একজন উদ্ভিদ সম্পর্কে বললেন যাদের দিনিশেক ঘটে এবং আর কি গুণে সৃষ্টি হয় না, আবৃতবীজি। এমনকি এদের মধ্যে এমন একটি উদ্ভিদ রয়েছে যার ফুল রক্তমাংসের রোগে ভালো। রক্তমাংসের রোগের ক্ষেত্রে ভালো কে? বলো বলো বলো, রক্তমাংসের রোগের জন্য ভালো। একটু আগে বলছি, এটাতে উদ্দীপক চলে আসবে, জবা। আচ্ছা, পুষ্পপুট কি স্পাইকলেট কি আমরা পারবো। উদ্দীপকের ফুলটির পুষ্প প্রতীক অঙ্কন সহ ব্যাখ্যা করো। হ্যাঁ, জবার পুষ্প প্রতীক। উদ্দীপকের যে দুটি উদ্ভিদ গোষ্ঠী সম্পর্কে বলা হয়েছে তাদের তুলনামূলক সম্পর্কে আলোচনা করো। দুইটা কইছে, যে দুটি উদ্ভিদ গোষ্ঠী, গোষ্ঠী বললে তো ফ্যামিলি, মালবিসিয়ার পোয়েসি, এটা কেমনে হয়? তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। দাও দেখি উত্তরে কি কইছে, কি দিছিলাম উত্তরে। নগ্নবীজ আবৃতবীজের পার্থক্য। আচ্ছা ঠিক আছে, তাহলে নগ্নবীজ আবৃতবীজের পার্থক্য মানে গোষ্ঠীটা আসলে এখানে হয় না, এটা গোষ্ঠী না বলে যে দুটি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করছে তাহলে হবে নগ্নবীজ আবৃতবীজের পার্থক্য। কারণ আমাদের কিনা শুধু মালবিসির কথা বলছে, পয়সির কথা তো বলে না। গোষ্ঠী বলে তো আমরা ফ্যামিলিকে বুঝি, তো যে দুটি উদ্ভিদ সম্পর্কে কথা বলছে তার মানে নগ্নবীজের আবৃতবীজের। এখন পারবো আমরা এটা। একদিকে আছে ধান আর একদিকে আছে জবা। লিগিউল কি? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বা পৈশিকোত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার একটি ঊর্ধ্বত অংশ থাকে, এটাকে লিগিউল বলে। জীবনজীবী আমরা পারি। উদ্দীপকের এ এর পুষ্প প্রতীক আর কত? ধানের পুষ্প প্রতীক। উদ্দীপকের এ ও বির গদ্যের মধ্যে অর্থনৈতিকভাবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? অর্থনৈতিকভাবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তোমরা বলো তো। পোয়েসি বেশি গুরুত্বপূর্ণ, মাল বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে? বলো দেখি কেমন বুঝলা আজকের পড়া। কোনটা বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ দেখি, বলো বলো বলো। অর্থনৈতিকভাবে তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিবা? মালবেসিকে বেশি গুরুত্ব দিবা নাকি পোয়েসিকে বেশি গুরুত্ব দিবা? দেখি বলো। অর্থনৈতিকভাবে অবশ্যই পোয়েসিকে গুরুত্ব দিতে হবে, কারণ ধান গম ভুট্টা যা আছে, ধান গম ভুট্টার মধ্যে যা আছে সবই কিন্তু কিসের মধ্যে পড়ছিল? পোয়েসির মধ্যে পড়ছিল। অর্থনৈতিকভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? পোয়েসিয়া। তাহলে আমি পোয়েসিয়ার গুরুত্ব তোমাকে তখন ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, পোয়েসিয়ার গুরুত্ব তোমাকে তখন ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমরা পারবো এটা ইনশাল্লাহ। আমরা এখানে প্রশ্ন কম দিছি, কেন কম দিছি? কারণ এই কয়টা টাইপ করলেই হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। এটা আমরা সলভ করছি, এটা গতদিন আমরা সলভ করছি। 4 নাম্বারটা আমরা সলভ করি নাই, ঘ নাম্বারটা। চিত্র বি এর প্রতিনিধিত্বকারী উদ্ভিদের পুষ্প সংকেত বিশ্লেষণ করো, অর্থাৎ জবা ফুলের পুষ্প সংকেত আমরা পারবো। গ্রুপ অকের মধ্যে অমরাবিন্যাস মূলীয় ফল ক্যারিওপসিস। অমরাবিন্যাস মূলীয় বা বেজাল, বেজাল বেসূত্রী ধর সূর্যমুখী ত্রিধরার ধান, তার মানে ধান, তার মানে পোয়েসি। অমরাবিন্যাস অক্ষীয় এবং ফল বেরি, তার মানে মালবেসি। তাহলে গ্রুপ 1 হচ্ছে পোয়েসি আর গ্রুপ 2 হচ্ছে মালবেসি। অমরা কাকে বলে? পুষ্প সংকেত কেন ব্যবহার করা হয়? পুষ্পটাকে এক নজরে পুরোপুরি জানার জন্য। উদ্দীপক গ্রুপ 1 যে গোত্র প্রতিনিধিত্ব করে তার শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ পৈশি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আমি লিখে দিছি, 10 থেকে 12টা লিখে দিছি, তুমি যে কটা বড় লিখে দিবা।
উদ্দীপকের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ মালবিস এবং পয়েসির মধ্যে পার্থক্য, তো সেটা তোমাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে এবং তোমরা নিজেরা পারবা। এটা হচ্ছে মূলীয়, এটা হচ্ছে অক্ষীয়, দেখেই বোঝা যাচ্ছে। উদ্দীপকে এ ও বি গত উদাহরণের মধ্যে নির্দেশ করে তাদের প্রধান উদ্ভিদ সমূহ সম্পর্কে লেখো। এই তো দেখছো কোন জায়গা থেকে প্রশ্ন করছে। এতে আছে পয়সি গোত্রের উদ্ভিদ, বিতে আছে মালবেসি গোত্রের উদ্ভিদ। কয়েকটা উদ্ভিদ নিয়ে তুমি লিখবা, বেশি না 4 থেকে 5টা। পয়সির ক্ষেত্রে তুমি ধান, গম, ভুট্টা, আখ আর বার্লি নিয়ে লিখবা। আর মালবেসির ক্ষেত্রে জবা, ঢেঁড়স, কেনাফ, মোস্তা, পাট, কার্পাস, তুলা, এগুলো নিয়ে বলবা, তাহলেই হবে। টিউলিপের কথা বলতে পারো, ইন্ডিয়ান টিউলিপ। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়ান টিউলিপ এর কাঠ দিয়ে খেলনা পেন্সিল তৈরি করা হয়। এই উদ্ভিদটি পোর্টিয়া ট্রি নামে পরিচিত। এটা কিন্তু গাছ, নাম ইন্ডিয়ান টিউলিপ, বাট এটা কিন্তু একটা গাছ। উদ্দীপকের নির্দেশিত গতদের একটি খাদ্য যোগানকারী হিসেবে বিশ্ব অর্থনীতিতে ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে পোয়েসি। সেটাকে পোয়েসি। বলছিলাম 1.5 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে। পিস, হ্যাভ এ পিস, হ্যাভ এ রিল্যাক্স। সব কি আজকে খুশি? সব তো আজকে খুশি হওয়ার কথা, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে। সব আজকে খুশি না? মহা খুশি। জলদি ক্লাস শেষ হয়ে গেলে সবাই খুশি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আগের দিন তো স্লাইড আপলোড করিয়ে দিছি, আজকে পেয়ে যাবা সব ওই জায়গা মতো। দেখা হচ্ছে তোমাদের সাথে সোমবার অনুজীব চ্যাপ্টার নিয়ে।